আচ্ছা, তো আমাদের আজকে থেকে যেগুলো শুরু হবে সেগুলো ফাইনালের সিলেবাসের জন্য। তো এই লেকচার শিটগুলো আমি ক্লাসরুমে আপলোড করে দিচ্ছি, এইমাত্র আপলোড করলাম। তো দুইটা লেকচার শিট থাকবে, হিট অ্যান্ড থার্মোডাইনামিক্স এর উপরে, আর একটা হচ্ছে আপনার অপটিক্স এর উপরে। তো আমি মাত্রই আপলোড করছি। এটা হচ্ছে হিটের যে চ্যাপ্টারটা, সেটা আমরা প্রথমে এটা থেকে শুরু করব এবং ম্যাক্সিমাম এটা থেকে কভার করার চেষ্টা করব। আর অপটিক্সটাও ইনশাআল্লাহ দেখি কতটা আগানো যায়, বাট এই চ্যাপ্টারটা বলতে পারেন যে মেইনলি এই চ্যাপ্টারটা শেষ করতে হবে। আমার কথা শোনা যাচ্ছে তো ক্লিয়ারলি? শুনতেছেন সবাই? জি স্যার। আচ্ছা, তো আপনাদেরকে জাস্ট একটু মনে করাই দিই, আপনারা তো জানেন যে মিডে 15 মার্কের ভাইভা আছে। তো এখানে ভাইভার জন্য মেইনলি একটু ওইটা মাথায় রেখে যেন একটু সবকিছু যেন একটু ভালো করে বোঝা হয়, সেদিকে একটু খেয়াল রাখবেন, তাহলে ভাইভা ভালো করতে পারবেন। তো আমরা শুরু করি। এই চ্যাপ্টার ফাইনালে ভাইবা আছে? হ্যাঁ, ফাইনালে ভাইভা আছে 15 মার্কের। জি স্যার। আচ্ছা, তো হিট এন্ড থার্মোডাইনামিক্স, এটা বাংলা যদি আমরা করি সেটা দাঁড়ায় তাপ এবং তাপ গতিবিদ্যা। ঠিক আছে, তাপ এবং তাপ গতিবিদ্যা। যারা ইন্টারমিডিয়েট পড়ে আসছেন তারা এরকম তাপ গতিবিদ্যার একটা চ্যাপ্টারই পড়ে আসছেন। ইন্টারমিডিয়েটের সেকেন্ড পেপারের প্রথম চ্যাপ্টারটাই ছিল তাপ গতিবিদ্যা। আচ্ছা, তো আমরা শুরু করি। প্রথমে যদি আসি যে থার্মোডাইনামিক্স। থার্মোডাইনামিক্স মানে কি? মানে তাপ গতিবিদ্যা। তো মানে শব্দটা থেকে বোঝার চেষ্টা করতে হবে। ডাইনামিক্স, ডাইনামিক্স শব্দটার অর্থ আসলে দাঁড়াচ্ছে গতি বা গতিবিদ্যা। আর থার্মো, থার্মো মানে হচ্ছে তাপ বা তাপমাত্রা আর কি, যাই বলি না কেন ওখানে। তাহলে এই শব্দ থেকে মানে তাপ আর গতিবিদ্যা, তার মানে বোঝা যাচ্ছে যে তাপটা কোন একটা গতিতে বা এরকম কিছু একটাতে থাকবে। অ্যাটলিস্ট এই শব্দটা থেকে এরকম কিছু একটা বোঝা যাচ্ছে। তাই এখানে দ্য ব্রাঞ্চ অফ ফিজিক্যাল সায়েন্স, ফিজিক্সের ওইরকম ওই ব্রাঞ্চটা যেটা দ্যাট ডিলস, যেটা আলোচনা করে, কি আলোচনা করে? রিলেশনস, সম্পর্ক কার কার মধ্যে? তাপ এবং আদার ফর্ম অফ এনার্জি, যেমন মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, কেমিক্যাল, ওইরকম মানে তাপের সাথে অন্য প্রকার শক্তির সম্পর্ক আলোচনা করে। তাপের সাথে অন্য প্রকার শক্তি সম্পর্ক আলোচনা করে, যেমন মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, কেমিক্যাল এনার্জি আছে এরকম। রিলেশনশিপ বিটুইন অল ফর্মস অফ এনার্জিস, এবং বিভিন্ন প্রকার শক্তির মধ্যকার সম্পর্ক নিয়েও আলোচনা করা হয়। তাহলে কি দাঁড়ালো ব্যাপারটা? তাপ গতিবিদ্যা হচ্ছে ফিজিক্সের ওই শাখা যেখানে তাপ এবং অন্যান্য প্রকার শক্তির মধ্যকার সম্পর্ক নিয়ে আলোচনা করা হয়, এবং অন্যান্য প্রকার শক্তিগুলোর মধ্যে তাদের মধ্যে যে সম্পর্ক সেগুলো নিয়েও আলোচনা করা হয়, তাকে আমরা তাপ গতিবিদ্যা বলি। আচ্ছা, এবার আসি তাপ কি আর তাপমাত্রা কি। তো আমরা সচরাচর এইসব শব্দগুলো অনেক ইউজ করি, কিন্তু যখন ভাইভাতে জিজ্ঞেস করা হয় তখন দেখা যাচ্ছে যে মানে পেঁচায় ফেলে আর কি। তো সেই জন্য আসলে এগুলো একটু আলোচনা করা দরকার। যেমন তাপ আর তাপমাত্রার মধ্যে যে জিনিসটা দাঁড়ায়, তাপ হচ্ছে কি? এটা শুধু এক প্রকারের শক্তি, যেটার আসলে গ্রহণ বা বর্জন আমাদের মধ্যে একটা অনুভূতির সৃষ্টি করে। ঠিক আছে, তো ভালো করে খেয়াল করেন, তাপ কি? তাপ আসলে এক প্রকারের শক্তি যেটার গ্রহণ বা বর্জন আমাদের তার একটা অনুভূতির সৃষ্টি করে, ঠান্ডা বা গরমের অনুভূতি সৃষ্টি করে। ফর এক্সাম্পল, তাপ যদি কেউ অ্যাবজর্ব করে, কেউ যদি গ্রহণ করে তাহলে সে গরম অনুভব করে, তাপ যদি সে রিজেক্ট করে তাহলে ঠান্ডা অনুভব করে। এখানে দেখা যাচ্ছে হিট ইজ এ ফর্ম অফ এনার্জি হুজ অ্যাবজর্পশন মেক্স এ বডি হট অ্যান্ড রিজেকশন মেক্স এ বডি কোল্ড। তার মানে অ্যাবজর্পশন মানে কি? গ্রহণ, গ্রহণ কোন একটা বস্তুকে গরম করে। রিজেকশন মানে কি? বর্জন বা ছেড়ে দেওয়া। মেক্স এ বডি কোল্ড, ওটা একটা বস্তুকে ঠান্ডা করে। হিট ইজ এ ফর্ম অফ এনার্জি হুইচ প্রডিউসেস দ্য সেন্সেশন অফ হটনেস লোকাল। সেন্সেশন মানে কি? অনুভূতি। হটনেস ও কোল্ডনেস, ঠান্ডা বা গরমের অনুভূতি সৃষ্টি করে। ঠিক আছে, আচ্ছা, তাহলে আবার হিট ইজ এ ফর্ম অফ এনার্জি যেটা হুইচ ফ্লোজ ফ্রম হায়ার টেম্পারেচার টু লোয়ার টেম্পারেচার বাই কন্ডাকশন, কনভেকশন এবং রেডিয়েশন। তাহলে তাপ কি করে? সবসময় উচ্চ তাপমাত্রা থেকে নিম্ন তাপমাত্রার দিকে প্রবাহিত হয়, তাই না? একটা গরম বস্তু যদি আমি রেখি, গরম বস্তু যদি কোনো একটা জায়গাতে রেখি তাহলে সেটা কি হবে? আস্তে আস্তে ঠান্ডা হয়ে যায়, তাই না? মানে কি? ওইটা গরম থেকে ঠান্ডার দিকে চলে আসতেছে, হায়ার থেকে লোয়ারে, নর্মাল কন্ডিশনে যদি রাখি।
তো এরকম যে কখনো আপনি দেখবেন না যে তাপ নিজে নিজে মানে লোয়ার থেকে হায়ার টেম্পারেচারে যাচ্ছে, তাই না? এরকম কি দেখি আমরা কখনো? আর লোয়ার থেকে হায়ার যাইতে হলে আমরা বাইরের থেকে তাপ দিতে হয়, তখন আর কি যে লোয়ার থেকে হায়ার টেম্পারেচার যায়। ঠান্ডা পানিকে যখন আমি গরম করি তখন সেটা বাষ্প হয়, ঠিক আছে? তো সেটা আমি বাইরে থেকে এক্সট্রা তাপ দেওয়ার ফলে লোয়ার থেকে হায়ারে যাচ্ছে, কিন্তু আমি যদি বাইরের কোনো কিছু না দিই, কোনো প্রভাব না রাখি, তাহলে কি হয়, নর্মালি তাপ ওই গরম থেকে ঠান্ডার দিকেই প্রবাহিত হয় বিভিন্ন প্রকার মাধ্যমে, যেমন পরিবহন, পরিচলন, বিকিরণ, এইসব কয়েক প্রকার মাধ্যমে তাপ আসলে এরকম উচ্চ তাপমাত্রা থেকে নিম্ন তাপমাত্রার দিকে প্রবাহিত হয়। তাহলে তাপ কি সেটা আমরা বুঝলাম, এবং তাপ আসলে কিভাবে প্রবাহিত হয় সেটা একটু জানলাম। তারপর আসি তাপমাত্রা কি। তাহলে মানে তাপ তো বুঝে গেলাম, তাপমাত্রা কি? তাপমাত্রা হচ্ছে শুধু যদি বলি ওই যে ওইখানে যেটা বললাম যে সেন্সেশন, হটনেস ও কোল্ডনেস সৃষ্টি করে, তাপমাত্রা হচ্ছে সেটা শুধু পরিমাপটা, ঠিক আছে? পরিমাপটা যে কতটুকু আমার হটনেস অথবা কতটুকু কোল্ডনেস আমি ফিল করতেছি, সেই যে পরিমাপটা, সেই পরিমাপটাই হচ্ছে কি টেম্পারেচার, ঠিক আছে? দুইটার মধ্যে পার্থক্য আছে কিনা? জি স্যার আছে। তো পরীক্ষা ক্লাসে কিন্তু এইটাই জিজ্ঞেস করা হয় ভাইভাতে যে তাপ আর তাপমাত্রার মধ্যে পার্থক্যটা কি, মেইনলি পার্থক্যটা কি? তো অনেকে পারে না। হ্যাঁ, তো মেইনলি পার্থক্যটা কি দাঁড়ালো? তাপ হইছে মানে ঠান্ডা বা গরমের এক প্রকার অনুভূতি শক্তি। সৃষ্টি করে, এক প্রকার শক্তি। আর তাপমাত্রা হচ্ছে জাস্ট ওইটার আর পরিমাপ। তাপমাত্রা হলো বস্তুর তাপীয় অবস্থা। হ্যাঁ, তাপীয় অবস্থা এবং কি পরিমাণ গরম বা কি পরিমাণ ঠান্ডা অবস্থিত আছে সেটা আমরা মেজার করি। আচ্ছা, হয় না বডি? এটা তো আমাদেরকে যখন ভাইভাতে কোশ্চেনটা করা হবে স্যার, এটা তো ফুললি আমাদেরকে অ্যান্সার তো ইংলিশে করতে হবে, তাই না স্যার? আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে হ্যাঁ জি মানে মাধ্যম যেহেতু ইংলিশ, ইংলিশে করাটাই স্যার। ইংলিশে করাটাই হচ্ছে সবচেয়ে বেটার। কিন্তু ইংলিশে করতে গিয়ে মুখস্থ করলে সেটা সবচেয়ে কম মার্ক পাওয়া যায়, ঠিক আছে? না মানে আপনি মনে করেন বললাম ইংলিশে বলতে, আপনি সুন্দর করে এখান থেকে এরকম পুরো টাটকা মুখস্থ করে ফেলছেন, অথবা অনেকে তো দেখে দেখেও মুখস্থ বলে, করছি জি স্যার। অনেকে দেখে দেখেও জি, বলে যে হোয়েন উইটা আছে পিস অফ আইস উই ফিল কোল্ড। মনে করেন টেম্পারেচারে কেউ যদি সংজ্ঞা এইভাবে দেওয়া শুরু করে, হোয়েন উইটা আছে পিস অফ হ্যাঁ আইস উই ফিল কোল্ড, তাহলে কেমন বোরিং লাগে না? তাহলে তো অবশ্যই স্যার বোঝা যাবে যে কপি স্যার, এটা তো অবশ্যই। হ্যাঁ, তো সেই জন্য বা ইংলিশ, মুখস্থ। কেউ যদি ইংলিশ ভালো বলতে পারে যে আমি যেটা বুঝছি সেটাই আমি ইংলিশে বলতে পারবো, তাহলে সেটা হচ্ছে সবচেয়ে ভালো, ঠিক আছে? কিন্তু ওইটা আসলে সম্ভব হয় না ইংলিশে ওইরকম ভালো আসলে, আমরা ওইরকম ইংলিশে ভালো না, তো সেই জন্য ওইটা করতে গিয়ে বুঝতে বললে আমসালা সবই গেল। তার থেকে ভালো আমি যেটা বুঝছি ও, ওইটা বাংলাতে বোঝাই বলি, ওইটাতেই ভালো মার্ক। বাংলাতে বলা যাবে। আর এটাই ভালো। ঠিক আছে, বাংলাতে বললেই ভালো মার্ক পাওয়া যাবে। জি স্যার। নর্মালি সবাই বাংলায় বলে। আচ্ছা, তারপর টেম্পারেচার তাহলে কি হলো? আমরা যখন একটা বরফের টুকরা টাচ করি, আমরা কি করি? আমরা ওই ফিল কোল্ড, আমরা ঠান্ডা অনুভব করি। এবং আমরা যখন বয়েলিং কেটলি যখন আমরা ফিল টাচ করি, তখন আমরা হট অনুভব করি। দ্য অ্যামাউন্ট অফ হটনেস অর কোল্ডনেস অফ এ বডি ইজ মেজার্ড বাই এ কোয়ান্টিটি কল্ড টেম্পারেচার। সো এটা হচ্ছে মূল লাইনটা। অ্যামাউন্ট অফ হটনেস অর কোল্ডনেস অফ এ বডি ইজ মেজার্ড বাই এ কোয়ান্টিটি, একটা কোয়ান্টিটির মাধ্যমে মেজার করা হয়, মাপা হয়, এবং সেই কোয়ান্টিটিটাকে আমরা বলি টেম্পারেচার, ঠিক আছে? তাপমাত্রা। অ্যাপারেন্টলি দ্য ডিগ্রি অফ হটনেস এক্সপ্রেসড বাই টেম্পারেচার। কতটুকু হটনেস আছে সেটাকে আসলে আমরা টেম্পারেচার বলি। অল্টারনেটিভলি দ্য টেম্পারেচার অফ এ বডি ইজ এ প্রপার্টি দ্যাট ডিটারমাইন্স হোয়েদার বডি ইজ থার্মাল ইকুইলিব্রিয়াম উইথ। অন্যভাবে আমরা বলতে পারি যে টেম্পারেচারটা আসলে হচ্ছে এটা একটা গুণাবলী বা গুণ, যেটা থেকে আমি বুঝতে পারি যে একটা বস্তু অন্য আরেকটা বস্তুর সাথে থার্মালি ইকুইলিব্রিয়াম অবস্থায় আছে কিনা। থার্মাল ইকুইলিব্রিয়াম শব্দের অর্থ কি? তাপীয় সাম্য তাপীয় অবস্থা। সাম্যাবস্থা। তাপীয় সাম্য অবস্থা মানে হচ্ছে কি দুইটা বস্তুর তাপমাত্রা যখন সমান হয়ে যায়, তখন সেটাকে আমরা বলি যে তাপীয় সাম্য অবস্থা বা থার্মাল ইকুইলিব্রিয়াম। এখন আমি একটা বস্তু রাখলাম, এর পাশে আরেকটা বস্তু রাখলাম, এখন যদি দেখি যে দুইটার মধ্যে তাপের কোনো আদান প্রদান হইতেছে না, তার মানে কি দুইটা তাপীয় সাম্য অবস্থায় আছে। আর যদি তাপের আদান প্রদান হয়, তার মানে ওইটা থেকে আমি বুঝতে পারবো যে কোনটা গরম কোনটা ঠান্ডা, তাপমাত্রা কোনটা থেকে কোন দিকে যাচ্ছে, ঠিক আছে? তো এটাও এইভাবে আমরা তাপমাত্রা সংজ্ঞা দিতে পারি, তবে আসলে এইভাবে দেওয়াটাই হচ্ছে সবচেয়ে বেটার। এবার আছে ডিস্টিংগুইশ। ডিস্টিংগুইশ শব্দের অর্থ কি?
পার্থক্য করো আর কি, পার্থক্য করা, ডিস্টিংগুইশ বিটুইন হিট এন্ড টেম্পারেচার, তাপ এবং তাপমাত্রার মধ্যকার পার্থক্য। ঠিক আছে, সো আমরা যে কথাগুলো এখন বললাম ওগুলা তো আছেই, ওগুলোর সাথে আরো কিছু এক্সট্রা পয়েন্ট অ্যাড করে এখানে পার্থক্য মোটামুটি 9টা পার্থক্য দেওয়া হয়েছে। আচ্ছা, তো আমি সবগুলো পড়বো না, কয়েকটা পড়ে দিচ্ছি। যেমন আমরা যেগুলো পড়ছি অলরেডি, যে হিট হচ্ছে এক প্রকারের শক্তি আর তাপমাত্রা হচ্ছে তাপীয় অবস্থা, থার্মাল কন্ডিশন। টেম্পারেচার রিপ্রেজেন্টস থার্মাল কন্ডিশন। তো একটু বুঝে শুনে পড়লে, মুখস্থ করার দরকার নাই। হ্যাঁ, টাটকা মুখস্থ করতে গেলে কিচ্ছু পারবেন না, সবকিছু ভুলে যাবে। আর আমরা টিচাররা খুব ভালো করে বুঝে কে মুখস্থ করছে আর কে বুঝে শুনে বলতেছে, তো সেই জন্য মুখস্থ করতে গিয়ে টাইম নষ্ট করার দরকার নাই, ওইটা বোঝার পিছনে দিবেন। তারপরে লেকচার রেকর্ডিংটা বারবার শুনবেন, দেখবেন যে সব ঠিক হয়ে যাবে। আচ্ছা, তারপরে হিট হচ্ছে কজ এন্ড টেম্পারেচার ইফেক্ট। এটা হচ্ছে কারণ, আর টেম্পারেচার হচ্ছে ওইটার প্রভাব। ঠিক আছে, মানে একটা হচ্ছে ঘটলো আর একটা হচ্ছে ঘটার পরিমাপটা নির্ণয় টেম্পারেচার করলো, হলো তাপের ফলাফল। ফলাফল আর কি। হ্যাঁ, গুড, তাপীয় ফলাফল। তারপরে তাপের- আসি আমরা দ্য ইনস্ট্রুমেন্ট। আচ্ছা, যেটা দিয়ে আমরা তাপ মাপি সেটা হচ্ছে ক্যালোরোমিটার। ক্যালোরোমিটার যন্ত্র দিয়ে আমরা তাপ মাপি, আর তাপমাত্রা মাপি আমরা থার্মোমিটার দিয়ে। ঠিক আছে, তারপরে আমরা হিট আমরা জুল এককে মাপি, যে কতটুকু হিট আছে সেটাকে আমরা বলি জুল। আর টেম্পারেচারকে আমরা ডিগ্রি সেলসিয়াস অথবা কেলভিন অথবা ফারেনহাইট এইসব এককে আমরা মাপি। আচ্ছা, স্যার এখানে একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলেন। স্যার ক্যালোরোমিটার স্যার, যখন আমরা তাপমাত্রা তাপ পরিমাপ করতেছি তখনই সেটা তো স্যার তাপমাত্রা মানে থার্মোমিটার কি বলতেছে স্যার, তাপমাত্রা প্রকাশ করতেছে তাই না স্যার? তাই এখানে না। স্যার তাপ পরিমাপ করা মিটার যে স্যার ক্যালোরিমিটার। মানে হ্যাঁ, তাপটা যেটা আমরা একটা বস্তুতে তাপ যতটুকু আছে সেটাতে তাপমাত্রা ঠিক আছে, কিন্তু ওই তাপটাকে একটা নির্দিষ্ট একক যেটাকে জুল এককে পরিমাপ করা হয়, এবং সেটা মানে আমরা ক্যালোরিমিটার যন্ত্র দিয়ে আমরা মাপতে পারি। আপনি যখন থার্মোমিটার ইউজ করবেন তখনই ওই তাপটাই আপনার তাপমাত্রা হয়ে গেল, কিন্তু যখন ক্যালোরিমিটার ইউজ করবেন, ক্যালোরিমিটার শুধু আপনাকে বলবে যে ওইটাতে কতটুকু তাপ আছে, কিন্তু ওইটা আপনাকে ক্যালোরিমিটার আপনাকে বলতেছে না যে এটা তাপমাত্রা এত ডিগ্রি সেলসিয়াস বা এত কেলভিন বা এত ফারেনহাইট, ওইরকম বলতেছে না। জাস্ট তাপের পরিমাপটা একটু বলতেছে যে ওকে এটা গরম বা এটা ঠান্ডা, এতটুকু গরম এতটুকু ঠান্ডা, কিন্তু ওইটাকে যখন আমরা তাপমাত্রা বলতে চাবো যে কত ডিগ্রি সেলসিয়াস, কারণ তাপমাত্রার জন্য আমরা একটু পরে পড়বো যে মানে কয়েকটা স্কেল আছে তাপমাত্রা নির্ণয় করার, সেই স্কেলে যদি আমাকে না বলে তাহলে তো আমি সেটাকে তাপমাত্রা বলতে পারতেছি না। ঠিক স্যার আছে? তাহলে তাপের সংখ্যাটা স্যার কি দিয়ে প্রকাশ করতেছে, মানে তাপের- ফলাফলটা যে এটা কত গরম আছে বা কত ঠান্ডা আছে? শক্তির একক। ক্যালোমিটার স্যার। তাপের একক। হ্যাঁ, যদি বলেন যে কত ঠান্ডা আছে বা গরম আছে, সেটা জি আমি স্যার। যখন সেলসিয়াসে বলতে চাইবো তাহলে সেটা আমার তাপমাত্রা, বা কেলভিন বা ফারেনহাইট। জি ঠিক স্যার। আছে, সেটা হবে আমার তাহলে এটা কিসে তাপমাত্রা। প্রকাশ করে স্যার? হ্যাঁ। ক্যালোরিমিটার দিয়ে শুধুমাত্র স্যার মানে ঠান্ডা না শুধু ঠান্ডা কি বা গরম শুধু এটুকু পরিমাপ করতে পারে তাই না স্যার? না, ওইটাকে আমরা জুল এককে পরিমাণটা তো স্যার প্রকাশ করার কতটুক বললে তো সেটা স্যার থার্মোমিটার। না, পরিমাপটা যদি একটা খেয়াল করেন ব্যাপারটা, মানে ক্যালোরিমিটার দিয়ে যে শুধু ঠান্ডা আছে না গরম আছে, না শুধু ওইটা না, ক্যালোরিমিটার দিয়েও আপনি মেজার করতে পারবেন যে ওকে এতটুক গরম এতটুক ঠান্ডা, সেটাকে জুল এককে খেয়াল স্যার এই করতে হবে। আমি কি কত শেষ গরম করি? স্যার এটা কি দিয়ে আমি একটু প্রকাশ করে শেষ করি। স্যার? আর সেটা শুধু জুল এককে, ওকে এত জুল তাপ আছে, এটা আমরা বলতে পারি এত জুল। কিন্তু যদি বলি ওইটা আসলে কতটুকু গরম আছে বা ঠান্ডা আছে, সেটা নর্মালি আমরা গরম ঠান্ডাকে আমরা কি এককে বলি? টেম্পারেচার আমরা ডিগ্রি সেলসিয়াস বলি অথবা কেলভিন বলি, তাই না? ফারেনহাইটও বলা হয়। যখনই ওই যে যতটুকু আমি তাপ পাইলাম কোনো একটা বস্তুতে, সেই তাপকে যখন আমি বলতে চাইবো যে এত ডিগ্রি সেলসিয়াস বা এত কেলভিন এত ফারেনহাইট, তখন সেটা হয়ে যাবে আমার তাপমাত্রা। ঠিক আছে, তাপমাত্রা। আর যদি বলেন শুধু এই ক্যালোরিমিটার দিয়ে যে জুল পরিমাপ করা হয়, সেটা শুধুমাত্র আমার তাপের পরিমাপটা, বাট সেটাকে আমরা যখন ডিগ্রি সেলসিয়াস কেলভিন ফারেনহাইটে বলবো তখন সেটা হয়ে যাবে আমার তাপমাত্রা। ঠিক আছে, জি স্যার, দুইটার yes, মধ্যে যদি ওই যে প্রথম সংজ্ঞার সাথে একটু এখানে কন্ট্রাস্ট করছে, ঠিক আছে, কিন্তু একটু এককের দিক থেকে খেয়াল রাখতে হবে যে আমি কোন ভাবে বলতেছি। জুলে যখন বলবো তখন শুধু তাপের পরিমাপটা, আর সেলসিয়াস কেলভিন বা ফারেনহাইটে যদি বলবো তখন সেটা তাপমাত্রার পরিমাপটা বলতে হবে, এরকম আর কি ব্যাপারটা। জি স্যার। হিট এন্ড টেম্পারেচার, এটা হচ্ছে ডেমনস্ট্রেশন অফ এনার্জি, শক্তির একটা বইয়ের প্রকাশ।
হিট ফ্লোজ ফ্রম এ হায়ার টেম্পারেচার টু এ লোয়ার টেম্পারেচার। তাপ সবসময় হায়ার টেম্পারেচার উচ্চ তাপমাত্রা থেকে লোয়ার টেম্পারেচার নিম্ন টেম্পারেচার দিকে প্রবাহিত হয়। আচ্ছা, তারপরে এরপরে অন্যগুলা পড়ি একবার। হিট ইজ এ heat proportional to the total energy of the molecules in the body, but the temperature is proportional to the average kinetic energy of the molecules of body. বলছে কি হিট তাপটা সমানুপাতিক কার টোটাল এনার্জি অফ দ্য molecules of the body, টোটাল এনার্জি ওই যে একটা বডির সেটা যে টোটাল যে এনার্জি থাকবে তার সমানুপাতিক। কিন্তু তাপমাত্রা হচ্ছে কাইনেটিক এনার্জি, গতিশক্তি। আমরা পড়বো সামনের দিকে ইন্টারনাল এনার্জি ডেফিনেশনে, এটা ডিটেলসে আসবে। যে যখন একটা গ্যাস সিস্টেম যদি ধরেন, ওয়াটার পানি ধরতে পারেন, আর এর মধ্যে যে মলিকুলস গুলো আছে এগুলো কি সবসময় একটা নির্দিষ্ট গতিতে মুভ করতে থাকে, তাই না? ওই গতিটাকে আমরা বলি যে গতিশক্তি বা কাইনেটিক এনার্জি। তাহলে কোনো একটা বস্তুর কাইনেটিক এনার্জি যত বেশি বাড়তে থাকবে তার তাপমাত্রা তত বেশি বাড়তে থাকবে। যেমন আপনি পানি যখন বরফ থাকে তখন তার মধ্যে কি হাইড্রোজেন অক্সিজেন দিয়ে তো পানি গঠিত। হাইড্রোজেন অক্সিজেন মলিকুলস গুলা এগুলো কি থাকে, একদম স্থির অবস্থা থাকে, একদম কম্প্যাক্ট অবস্থা লাগানো থাকে। কিন্তু যখনই আপনি তাপমাত্রা বাড়াবেন, ওই বরফটাকে আপনি হিট দিবেন, আস্তে আস্তে কি হবে, ওইটা পানি হবে। মানে কি ওই যে হাইড্রোজেন অক্সিজেন এগুলো আগে একদম কম্প্যাক্ট অবস্থা ছিল, এগুলো এখন ছুটে গেছে, এগুলো এখন আস্তে আস্তে মুভ করতেছে। আরো হিট দিবেন দ্রুত, এই পানি যখন উতরাবে আর কি, আমরা যেটা বলি বয়েল হবে আর কি, তখন কি হবে, ওই দেখি না আমরা যে এই মলিকুলস গুলা বা পানির যদি ইয়েগুলো পানির দিকেও আমরা তাকাই, এটা খুব দ্রুত মানে মুভ করতেছে, তাই না? তার মানে কি আসলে আমি যত বেশি তাপমাত্রা দিচ্ছি তত বেশি আমার ওই যে মলিকুলস গুলো মুভ করতেছে। মুভ করার মানে হচ্ছে গতিশক্তি তার বাড়তেছে। এটা এখানে বললো টেম্পারেচার ইজ প্রপোর্শনাল, তাপমাত্রাটা সমানুপাতিক কার, কাইনেটিক এনার্জি অফ দ্য মলিকুল, ওই মলিকুলের গতিশক্তির সমানুপাতিক। গতিশক্তি যত বাড়বে তাপমাত্রা তত বাড়বে, গতিশক্তি কম মানে তাপমাত্রা তত কম। আর এটা হচ্ছে তাপ হচ্ছে টোটাল পুরো এনার্জিটা, ঠিক আছে? মানে এখানে একটা জিনিস বুঝতে হবে, মানে ব্যাপার দুইটা কিন্তু মানে বলতে পারেন যে 90% 95% দুইটা ব্যাপার একই রকম। ওই 5% কে আমরা একটু এদিক সেদিক করে বলা লাগতেছে এই আর কি। আচ্ছা, সো এটা তো আমরা 8 নাম্বার যেটা, সেটা তো হচ্ছে ওই যে ফিজিক্সের যে শাখায় তাপ নিয়ে আলোচনা করা হয় সেটাকে আমরা বলি যে ক্যালোরিমেট্রি। আর যে শাখায় আমরা তাপমাত্রা নিয়ে আলোচনা করি সেটাকে বলা হয় থার্মোমেট্রি। তারপরে টেম্পারেচার ডাজ নট হ্যাভ ডাইমেনশন বাট হিট হ্যাজ এ ডাইমেনশন। তাপমাত্রার কোনো মাত্রা নাই, তাপের মাত্রা আছে, L স্কয়ার T⁻²। এটা হচ্ছে তাপের মাত্রা। আচ্ছা, তো এবার আমরা আসি থার্মোমিটারে চলে যাই। থার্মোমিটার, তো আমরা শুরুতেই আমরা বলতে দিতে পারি থার্মোমিটার হচ্ছে কি তাপমাত্রা পরিমাপের যে ইয়েটা যন্ত্রটা, সেটাকে আমরা বলি যে থার্মোমিটার, ঠিক আছে? যে যন্ত্র, তাহলে অ্যান ইনস্ট্রুমেন্ট ফর মেজারিং ইন্ডিকেটিং টেম্পারেচার, ঠিক আছে? এটা হচ্ছে মেজারিং ইন্ডিকেটিং টেম্পারেচার, যেটা আমাকে তাপমাত্রা পরিমাপটা মেজার করা দেখাবে, সেটা হচ্ছে থার্মোমিটার। নর্মালি থার্মোমিটার আমরা অনেক ধরনের থার্মোমিটার আছে, আমরা দেখবো। সো নর্মালি আমরা ক্লিনিক্যাল থার্মোমিটার দেখি যে ফার্মাসি গুলাতে যেগুলো থাকে, বা আমরা জ্বর মাপার জন্য যে পারদ থাকে, তাই না? পারদ টাইপ থাকে, তো তাপমাত্রার সাথে সাথে পারদের পরিমাণটা আসলে বাড়তে থাকে। তো ওইটা আসলে লাস্ট কোন জায়গায় আছে ওইটা দেখে আমরা তাপমাত্রাটা বলে দিই। আবার এটা তো আমরা একদম পরিচিত, কিছু কিছু জিনিস আছে যে, যেমন আমরা একটু পরে দেখবো রেজিস্ট্যান্স থার্মোমিটার। সেটাতে রেজিস্ট্যান্সের মানটা একটা থার্মোমিটারে রেজিস্ট্যান্সের মানের উপরে ডিপেন্ড করে বলতে হবে যে তার আসলে তাপমাত্রাটা কিরকম। সো মানে মূল কথা দাঁড়াচ্ছে যে কিছু একটা জিনিস এমন থাকবে থার্মোমিটারের মধ্যে যেটার চেঞ্জে আমি বলে দিব যে ওকে তাপমাত্রাটা এখন এত। সচরাচর আমরা পরিচিত হচ্ছে পারদ থার্মোমিটার, ক্লিনিক্যাল থার্মোমিটার, যেটা পারদের একটা লিকুইড, ওইটা বাড়তে থাকলে আমরা ওইখানে বলে দিই। সিমিলারলি অন্য কিছু থাকবে, মানে সব মানে থার্মোমিটার তো বিভিন্ন প্রকার আছে, এক এক থার্মোমিটার এক এক বৈশিষ্ট্য। সো যে থার্মোমিটার হোক না কেন ওইটা একটা ক্যারেক্টারিস্টিক, সেটা চেঞ্জ হবে, যেটা থেকে আমরা তাপমাত্রাটা বের করতে পারবো। আচ্ছা, সো আমরা এখানে আসি দেন thermometric property. The physical property of an object that is changed with temperature is called thermometric property. তাপীয় গুণাবলী। সো যে গুণাবলীগুলো আসলে
তাপমাত্রার সাথে সাথে চেঞ্জ হইতে থাকে। দ্য ফিজিক্যাল প্রপার্টি, যে গুণাবলীগুলা অফ এন অবজেক্ট, একটা বস্তুর যে গুণাবলীগুলা চেঞ্জ হয় তার সাথে টেম্পারেচার সাথে সাথে, তাকে আমরা থার্মোমেট্রিক প্রপার্টি বলি। যেমন কি কি চেঞ্জ হয় আসলে? প্রেসার, ভলিউম, ঠিক আছে, রেজিস্ট্যান্স, আবার এক্সপ্যানশন, প্রসারণ আর কি, এগুলো আসলে আমাদের চেঞ্জ হয় নরমালি। তাপমাত্রা যখন আমরা চেঞ্জ করি তখন এগুলো চেঞ্জ হয়। ইনক্রিজ ইন প্রেসার অর ভলিউম, প্রেসার অর ভলিউমের ইনক্রিজ হয়, মানে চাপ এবং আয়তনের ইনক্রিজ হয় বা ডিক্রিজও হয়। এক্সপানশন, লিকুইডের এক্সপান্ড করে, প্রসারণ হয়। ভেরিয়েশন অফ রেজিস্ট্যান্সের মানের চেঞ্জ হয়। তো এই ধরনের ব্যাপারগুলা আমাদের তাপমাত্রার চেঞ্জের সাথে সাথে এগুলার চেঞ্জ হয়। তো সেগুলো হচ্ছে আমার তাহলে থার্মোমেট্রিক প্রপার্টি। প্রেসার, ভলিউম, লিকুইড এর এক্সপানশন, ভেরিয়েশন অফ এগুলা থার্মোমেট্রিক প্রপার্টি। আচ্ছা, তারপর হচ্ছে থার্মোমেট্রিক সাবস্টেন্স। থার্মোমেট্রিক সাবস্টেন্স কি আসলে? মানে যে সাবস্টেন্সটা আসলে ওই থার্মোমিটার বানাইতে ব্যবহার করা হয়েছে, কনস্ট্রাক্ট, আর ইউজ টু কনস্ট্রাক্ট থার্মোমিটার। থার্মোমিটার নির্ণয় করার জন্য যে সাবস্টেন্সটা ইউজ করা হয় সেটাকে বলা হয় থার্মোমেট্রিক সাবস্টেন্স। থার্মোমিটারের উপাদান আসলে মেইনলি যেটার উপরে বেস করে থার্মোমিটারটাকে নির্ণয় করা হয়। এবার আসি আমরা ডিফারেন্ট টাইপস অফ থার্মোমিটার। বিভিন্ন প্রকার থার্মোমিটার আছে, এখানে অনেকগুলা টাইপ দেওয়া আছে, আমরা পড়ি। প্রথম হচ্ছে লিকুইড থার্মোমিটার। তো সবচেয়ে আমাদের যেটা পরিচিত আর কি সেটা, যে বেসড অন, এখন এখানে দেখতে হবে বিভিন্ন প্রকার থার্মোমিটার কোন জিনিসটা আসলে আমাদের খেয়াল করতে হবে। মেইন খেয়াল করতে হবে যে কোনটার চেঞ্জ দেখে আমি ওই থার্মোমিটার থেকে তাপমাত্রাটা আমি বের করতে পারবো। আবারও রিপিট করি, মূল জিনিস যেটা আমাদের বুঝতে হবে যে কোনটার উপরে বেস করে আমি তাপমাত্রাটা নির্ণয় করব। যেমন প্রথম যেটা আমাদের লিকুইড থার্মোমিটার, এটা কিসের উপরে বেস করে? লিকুইড দেখে। লিকুইডের যে চেঞ্জটা হচ্ছে সেটার উপরে। এটা বেসড অন প্রিন্সিপাল অফ চেঞ্জ ইন ভলিউম অফ লিকুইড। লিকুইডের আয়তন, হ্যাঁ, লিকুইডের আয়তন, লিকুইড কতটুকু বাড়লো সেটা, তাহলে এটা আমাদেরকে কি করবে? চেঞ্জ ইন টেম্পারেচার। এটা আমাদেরকে চেঞ্জ ইন ভলিউম দিবে, চেঞ্জ ইন টেম্পারেচার, ভলিউমের পরিবর্তনটা আমাকে তাপমাত্রাটা দিবে। এক্সাম্পল হিসেবে ক্লিনিক্যাল থার্মোমিটার, মার্কারি বা অ্যালকোহল থার্মোমিটার, সেরকম। সো এক্সাম্পল হচ্ছে ক্লিনিক্যাল থার্মোমিটার। এবার হচ্ছে গ্যাস থার্মোমিটার। তো মানে নাম থেকে কিন্তু আমরা এখানে লিকুইড থার্মোমিটার, নাম থেকেও কিন্তু বোঝা যায় এটা গ্যাস থার্মোমিটার। তো এখানে গ্যাস থার্মোমিটার মানে বুঝতে পারতেছি যে গ্যাসের কোনো একটা চেঞ্জ হবে। তাহলে গ্যাসের কি চেঞ্জ হতে পারে? প্রেসার আর ভলিউম। বেসড অন প্রিন্সিপাল অফ চেঞ্জেস ইন পি অর ভি, ভলিউম আর প্রেসারের চেঞ্জে আমাকে টেম্পারেচার দিবে। যেমন কনস্ট্যান্ট ভলিউম গ্যাস থার্মোমিটার, কনস্ট্যান্ট প্রেসার গ্যাস থার্মোমিটার, এই ধরনের থার্মোমিটারও আমাদের আছে যেটাতে এই থার্মোমিটার যখন স্যার ভলিউমটা কি? ভলিউম আয়তন, আয়তন, থ্যাংক ইউ স্যার। কোন একটা জিনিসের আয়তন হচ্ছে ভলিউম, আর প্রেসার হচ্ছে চাপ, ঠিক আছে? তাহলে যেমন একটা আছে কনস্ট্যান্ট ভলিউম গ্যাস থার্মোমিটার, তো এখানে আসলে কি হবে? ভলিউমটা, আয়তনটা কনস্ট্যান্ট থাকবে, কিন্তু তার যে প্রেসার, সেই প্রেসারটা চেঞ্জ হতে থাকবে। দ্যাট মিনস প্রেসারের দিকে তাকাইয়ে আমরা বলতে হবে যে এটা তাপমাত্রা এতটুক। এটা তো উল্টাটা, এটা হচ্ছে প্রেসার কনস্ট্যান্ট থাকবে, ভলিউম চেঞ্জ হতে থাকবে। গ্যাসের ভলিউমটা চেঞ্জ হতে থাকবে কিন্তু প্রেসার কনস্ট্যান্ট থাকবে, তখন আমরা এই কনস্ট্যান্ট প্রেসার গ্যাস থার্মোমিটারটা ইউজ করব। তো এখানে আরো কয়েক প্রকার আমরা দেখবো। এগুলো হচ্ছে কি যে মানে স্থানকাল প্রান্তভেদে আসলে ইউজ করা হয় আর কি, ঠিক আছে? মানে মূল ব্যাপার হচ্ছে আমার কোন জায়গায় কি রকম জিনিসপত্র মাপতে হবে, ঠিক আছে? সেরকম যেমন এখন তো প্রযুক্তি অনেক রকম আসছে, যে আপনি চাচ্ছেন যে মনে করেন আপনার থেকে দূরে একটা বস্তু, ওটা খুব গরম আছে, ওইটা আপনি মাপতে যাচ্ছেন, তাহলে ওইটা তো আর আপনি টাচ করে পারবেন না, ঠিক আছে? বা এরকম অনেকটা গরম বস্তু আছে, সেটাকে দেখা যাচ্ছে যেটা কাছে, মানে আপনি কিছু একটা ওইটার ভিতরে যে দিবেন সেটাও সম্ভব হচ্ছে না। তো কি হবে আসলে? এই ধরনের বিভিন্ন পরিস্থিতিতে আমরা বিভিন্ন প্রকার থার্মোমিটার ইউজ করতে বাধ্য হই, ঠিক আছে? সেই জন্যই আসলে এই বিভিন্ন প্রকার থার্মোমিটার গুলা। সো আবার আসি যে থার্মো ইলেকট্রিক থার্মোমিটার বেসড অন দ্য প্রিন্সিপাল অফ থার্মো ইলেকট্রিসিটি।
তাহলে থার্মো ইলেকট্রিসিটি মানে ইলেকট্রিসিটি প্রডিউসড বাই দ্য ডাইরেক্ট অ্যাকশন অফ হিট, ওই তাপ মানে তড়িৎ প্রবাহের সৃষ্টি হয়ে যাবে। এরকম থার্মোমিটার তখন থেকে তার এই যে তড়িৎ প্রবাহের যে পরিমাপটা, সেটা থেকে আমরা আসলে যেই তাপমাত্রার সম্বন্ধে আইডিয়া পাবো সেটা হচ্ছে আমার থার্মো ইলেকট্রিক থার্মোমিটার। সো এটা সম্বন্ধে আমাদের একটা বড় প্রশ্ন আছে যে ইলেকট্রিসিটির সাথে সম্পর্ক করে কিভাবে আমি আসলে তাপমাত্রা বের করতে পারি। তো এটার একটা উদাহরণ হচ্ছে যে প্লাটিনাম রেজিস্ট্যান্স থার্মোমিটার। হিটার। হ্যাঁ, হয়তো হিটার। তো এই প্লাটিনাম রেজিস্ট্যান্স থার্মোমিটার একটা উৎকৃষ্ট উদাহরণ। এটা সম্বন্ধে আমাদের ডিটেলস পড়ালেখা আছে, তো এটা ওখান থেকে পড়বো। তারপর আছে রেডিয়েশন থার্মোমিটার। তাহলে based on the quantity of heat radiation from emitted by a body, একটা বডি কি পরিমাণ রেডিয়েট করতেছে, বিকিরণ করতেছে, ঠিক আছে, সেটা থেকে আমরা তাপমাত্রা বের করতে পারছি। মানে আমি টাচ করতেছি না, কিন্তু ওইটার আশপাশে যে তাপটা ছেড়ে দিচ্ছে, যে বিকিরণ হইতেছে, সেই বিকিরণের পরিমাপ করে আমরা তাপমাত্রার সম্বন্ধে আইডিয়া পেতে পারি, ঠিক আছে, যেমন পাইরোমিটার। সো এই পাইরোমিটার দিয়ে আমরা রেডিয়েশন মাধ্যমে আমরা তাপমাত্রা পাইতে পারি। অ্যাকচুয়ালি এটা কি করে, একটা পার্টিকুলার টেম্পারেচার, পার্টিকুলার কালার অফ লাইট ইজ ইমিটেড। তো অ্যাকচুয়ালি কালারের উপরে বেস করে আমরা তাপমাত্রাটা বোঝা যায়, ঠিক আছে, কালার। সো এটা একটু খেয়াল রাখতে হবে যে কালার দেখে কোন থার্মোমিটার আমরা ইউজ করি তাপমাত্রা পাওয়ার জন্য। তাহলে কি রেডিয়েশন থার্মোমিটার, রেডিয়েশন থার্মোমিটার কি হয়, স্পেকট্রাম বা কালার এগুলো দেখে আমাকে টেম্পারেচার সম্বন্ধে আইডিয়া দেবে। তারপর আছে ভ্যাপর প্রেসার থার্মোমিটার, বেসড অন দ্য প্রিন্সিপাল অফ ভ্যাপর প্রেসার উইথ চেঞ্জ ইন টেম্পারেচার, ঠিক আছে, ভ্যাপরের যে প্রেসারটা তার চেঞ্জ, যেমন হিলিয়াম ভ্যাপর প্রেসার থার্মোমিটার। সো এইভাবে আরো 2-3টা আছে, এগুলো দেখা নিয়ে অতগুলো আমার পরীক্ষার জন্য নট ইম্পর্টেন্ট, পরীক্ষার জন্য হয়তো বা বলতে পারি 4-5টা বিভিন্ন প্রকার থার্মোমিটার আলোচনা করো। তখন আসলে মেইনলি বলতে হবে যে প্রথম দিকে বলছি, আবার বলতেছি, কোনটার উপরে বেস করে ওই থার্মোমিটারটা, ঠিক আছে, কোনটার উপরে বেস করে ওই থার্মোমিটারটা, এটা মেইনলি বলতে হবে, আর একটা করে উদাহরণ দেওয়ার চেষ্টা করতে হবে, তাহলে হয়ে যাবে। আচ্ছা, তাহলে এরপরে আমরা আসছি যে এই যে এখানে কিন্তু ওই যে যেটা পড়ে আসলাম এইটারই একদম সামারি করে দেওয়া আছে। আমি যে প্রশ্নটা করলাম আসলে বললাম, সেই প্রশ্নটাই এখানে বলতে পারেন যে একদম আনসার করে দেওয়া আছে। থার্মোমিটার গুলোর নাম দেওয়া আছে, থার্মাল প্রপার্টি মানে কোনটা তার মূল বেস করে ওই থার্মোমিটার তো বানানো, আর একটা এক্সাম্পল দেওয়া আছে। ওইটা যেটা বললাম ওইটারই সারমর্ম এখানে দেওয়া আছে, এটা না বলে এখানে। এবার আসি যে এটা খুবই একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। Write down the types of temperature scales and show a relation among them. বিভিন্ন প্রকার টেম্পারেচার স্কেল আছে, মানে আমরা তো এতক্ষণ শুধু তাপমাত্রা মাপার যে থার্মোমিটার বললাম, ঠিক আছে, এখন সে থার্মোমিটার যে তাপ মাপবে সেটার বিভিন্ন স্কেল আছে, যেমন আমরা 4টা স্কেল এখানে আলোচনা করব। জি স্যার, সেলসিয়াস, ফারেনহাইট, কেলভিন আর র্যাঙ্কিং স্কেল। হ্যাঁ, এটা ক্লাস 9 এর বইতে ছিল স্যার, 9 10 এর। হ্যাঁ, এগুলো অনেক পুরাতন পড়া আসলে। হ্যাঁ, ইন্টারমিডিয়েট ছিল। তো আমরা আসলে বলতে পারেন যে স্যার মানে দরকার কি 4 প্রকারের, দরকার কি বলেন তো, একটা দিয়ে সবকিছু পারি না। জি স্যার, সাইজের কি দরকার? যখন কম তাপমাত্রার মেজার করা হয়। হ্যাঁ, জোয়াবিন খায়ের, আমি উনি ঠিক বলছে, মানে 4টা আমরা এখনই দেখবো, 4টার মাত্রা একই রকম না, ঠিক আছে। আপনি যখন খুব গরম, যেমন আপনি যখন ওই যে ক্লিনিক্যাল থার্মোমিটার যেটা, সেটা দিয়ে আমরা কত ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত মাপতে পারি? মানে স্যার তাদের ধরনের উপর নির্ভর করবে। ধরন না, মানে তারা কতটুকু তাপমাত্রা মাপতে পারে। যেমন আপনি খুব মনে করেন কিছু কিছু জিনিস আছে 500 ডিগ্রি সেলসিয়াস, 1000 ডিগ্রি সেলসিয়াস, এত গরম, বা কিছু জিনিস আছে অনেক ঠান্ডা, -40 ডিগ্রি সেলসিয়াস, -50 ডিগ্রি সেলসিয়াস, ওইটা কি আপনারা ক্লিনিক্যাল থার্মোমিটার দিয়ে মাপতে পারবেন? না স্যার। সিমিলারলি এরকম দেখা যাচ্ছে কিছু কিছু গ্যাসের তাপমাত্রা মাপবেন, বা ওইরকম, মানে তার মানে কি একটা থার্মোমিটার দিয়ে আমি সবকিছু পারবো না, ঠিক আছে। সেই জন্যই আসলে আমার বিভিন্ন প্রকার থার্মোমিটার দরকার, স্কেলগুলো দরকার, ঠিক আছে।
তাহলে এখানে একটু পড়ি যে দ্য আর্লিয়েস্ট টেম্পারেচার থার্মোমিটার ওয়াজ কনস্ট্রাক্টেড বাই গ্যালিলিও ইন 1593। প্রথম একদম গ্যালিলিও সে আসলে আবিষ্কার করছে। 1593 সালে প্রথম একটা থার্মোমিটার আবিষ্কার করছে। পরে নিউটন সাজেস্টেড দ্য নেসেসিটি অফ এ ফিক্সড পয়েন্ট। নিউটন কি করছে এখানে একটা মানে এই যে গ্যালিলিও সে কিন্তু টেম্পারেচার স্কেল গুলো বা থার্মোমিটার আবিষ্কার করছে, কিন্তু নিউটন সাজেস্ট করছে কি এই সবগুলোকে একটা নির্দিষ্ট স্কেলে আনা দরকার। ঠিক আছে, মানে নির্দিষ্ট স্কেল বলতে কি বোঝাচ্ছি, যেমন মনে করেন বরফের 0°C তাপমাত্রা, ওকে, সো সেটাকে প্রত্যেকটা স্কেলে সেটাকে বলতে হবে যে লোয়ার পয়েন্ট, মানে এটা হচ্ছে তার লোয়ার পয়েন্টের ইয়াটা, এটা স্ট্যান্ডার্ড বলা, মানে এটা কিভাবে বলি, ওই কোনো কিছুকে আদর্শ ভ্যালু আমরা বলি না যে একটা আদর্শ ভ্যালু আছে ওইটার সাথে আমি সবকিছু কম্পেয়ার করব, তাই না, যে ওকে মানে আদর্শ একটা আছে ওইটার সাথে কম্পেয়ার করে আমি বলবো যে ওকে এতটুকু গরম এতটুকু ঠান্ডা। তো আপনি যে একটা বস্তুকে মনে করেন বলবেন যে এটা 40°C, ওইটা কিন্তু কোন একটা কিছু সাপেক্ষে বলতেছেন, তাই না, কি কার সাপেক্ষে, 0° সাপেক্ষে বলতেছেন, ওকে 0 থেকে সেটা 40 বেশি, তাই না, তো তার মানে কি আপনি 0 সাপেক্ষে আসতেছেন না। তো এরকম আপনি যখন কোনো কিছু একটা বলি আমরা, সেটা অবশ্যই কোনো কিছু একটা সাপেক্ষে, যখন বলি যে এটা এত দূরে আছে তখন একটা কিছু সাপেক্ষে বলতে হয় যে ওই জায়গা থেকে ওইটা এত দূরে আছে, কার তাই না? সাপেক্ষে? তো কোনো কিছু সবসময় একটা সাপেক্ষে বলতে হয়। তাহলে নিউটন আসলে এই জিনিসটাই উপলব্ধি করছে যে আমাদের এরকম একটা কিছু ফিক্সড করার দরকার। দ্য টেম্পারেচার of the melting point of ice is taken as the lower fixed point। তাহলে আইস বরফ গলার যে পয়েন্টটা মেল্টিং পয়েন্ট, যেটা 0°C অ্যাকচুয়ালি, সেটাকে বলা হচ্ছে লোয়ার ফিক্সড পয়েন্ট, নিম্ন তাপমাত্রাটা। ওই তাপমাত্রাটাকে বরফের ওটাকে নিম্ন তাপমাত্রা হিসেবে ফিক্সড করা হয়েছে। আর টেম্পারেচার অফ দ্য স্টিম বা বাষ্প যেটা, তার যে বাষ্প। তাপমাত্রাটা সেটাকে আপার ফিক্সড পয়েন্ট হিসেবে ফিক্স করা হয়েছে। ঠিক আছে, সো আপার ফিক্সড পয়েন্টের আবার প্রেসারও আমার নির্দিষ্ট আছে, 76 সেন্টিমিটার অফ মার্কারি প্রেসার, এইচজি হচ্ছে মার্কারি। তাহলে কি দাঁড়ালো ব্যাপারটা, যে লোয়ার ফিক্সড পয়েন্ট হচ্ছে আমাদের, খেয়াল করেন সবসময় লোয়ার পয়েন্টটা সবসময় হচ্ছে আমাদের বরফের যে তাপমাত্রাটা সেটা মেল্টিং পয়েন্ট আর কি, বরফ গলার। আর হায়ার যেটা আপার ফিক্সড পয়েন্ট সেটা হচ্ছে আমাদের বাষ্পের যে তাপমাত্রাটা সেটা একটা নির্দিষ্ট প্রেসারে। এটা আপাতত মনে রাখি, তারপর আমরা বিভিন্ন স্কেলে আসি। দেয়ার আর 4 টাইপস অফ টেম্পারেচার স্কেলস, 4টা স্কেল নিয়ে আমরা আলোচনা করব। দ্য টেম্পারেচার স্কেলস আর সেলসিয়াস, কেলভিন, ফারেনহাইট এন্ড র্যাঙ্কাইন, রোমার অর র্যাঙ্কাইন স্কেল, যেটাই বলে। ঠিক আছে, the relation of temperature scale is based on the relation of, ওকে, তাহলে এই 4টার মধ্যে এখন আমি সম্পর্ক দেখাইতে চাই। 4টার মধ্যে সম্পর্ক, এখন সম্পর্ক দেখানোর জন্যই আসলে আমার ওই যে এই যে লোয়ার ফিক্সড পয়েন্ট আর আপার ফিক্সড পয়েন্ট আমাদের ফিক্সড করা হয়েছে। তাহলে এই টেম্পারেচার স্কেলগুলোর মধ্যে আমি সম্পর্ক দেখাবো কিভাবে, এইভাবে যে প্রত্যেকটার এরকম টেম্পারেচার স্কেল যাকে দিয়ে আমি মাপবো, মানে যেটা মাপতেছি সেটা লিখবো, আইস পয়েন্ট লিখবো, স্টিম পয়েন্ট লিখবো, আবার আইস পয়েন্ট লিখবো। ঠিক আছে, এইভাবে দিলে আমি প্রত্যেকগুলো সমান দেখাইতে পারবো। ঠিক আছে, যেমন সেলসিয়াসের ক্ষেত্রে যদি আসি, আমি সেলসিয়াসের আইস পয়েন্ট 0 আর স্টিম পয়েন্ট কত, 100। এই দেখেন এখানে একটু খেয়াল রাখলে আপনি পারবেন। এই এটার দিকে, এই ফিগারটাতে কি বোঝাচ্ছে, এই ফিগারটাতে বোঝাচ্ছে যে এটা হচ্ছে আমার বয়লিং পয়েন্টটা, ঠিক আছে, আর এটা হচ্ছে আমার হায়ার পয়েন্টটা। আচ্ছা, ওয়াটার ফ্রিজেস মানে কি, মানে ওয়াটার ফ্রিজেস বরফ, আর এটা বয়েল মানে বাষ্প, এটা আমার লোয়ার পয়েন্ট আপার পয়েন্ট। তো সেলসিয়াসে আমাদের কি হয়, লোয়ার পয়েন্টটা কত, 0, 0 আর আপার পয়েন্টটা 100°C, কেলভিনে, কেলভিনে 273 আর 373 কেলভিন এবং 374 কেলভিন। হ্যাঁ, তাহলে এইভাবে খেয়াল রাখতে হবে, 273 373 কেলভিন, ফারেনহাইটে 32 212, 32 র্যাঙ্কাইনে 492 472। এটা হচ্ছে আমার, এটা হচ্ছে এই যে বরফ পয়েন্ট আর বাষ্প পয়েন্টের মধ্যকার এটা। এখানে সেটাই দেওয়া আছে যে টেম্পারেচার স্কেল ফারেনহাইট, ফারেনহাইটের ক্ষেত্রে আমার আইস পয়েন্ট ছিল 32, আর
ব্যাপার পয়েন্ট বা পয়েন্ট হলো 212 ছিল 32, কেলভিনে 273 ছিল আর 373 ছিল, র্যাঙ্কাইনে 492 আর 672। তো সোজা কথা এইটা মাথায় রাখতে হবে। আমি টেম্পারেচার স্কেল যেটা সেটা দিব, কেলভিন হলে কেলভিন, সেলসিয়াস হলে সেলসিয়াস সেটা দিব। এখানে পয়েন্ট একটা বাদ গেছে, কি বাদ গেছে, আর অন্য এখানে আইস পয়েন্ট আর স্টিম পয়েন্ট মাইনাস আইস পয়েন্ট করলে আমার এই চারটাকে আমি সমান দেখাইতে পারলাম। আচ্ছা, তাহলে এটা কিন্তু আমার মোটামুটি সম্পর্ক হয়ে গেল, যে খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, যে চারটা টেম্পারেচার স্কেলের মধ্যে সম্পর্কটা কি। এখন এটাকে আমরা একটু সাজাইয়া একটু ছোট করে লিখবো আর কি। তো এটাকে যেমন এটা 100 মাইনাস 0, তো 100 মাইনাস 0 তো দেওয়ার দরকার নাই, আমি সোজা কিন্তু 100 লিখতে পারি, তাই না? 100 212 মাইনাস 32 সেটাকে বিয়োগ করে 180 লিখলাম। 373 থেকে 273 বিয়োগ দিয়ে 100 লিখলাম, এটা থেকে এটা বিয়োগ দিয়ে 180 লিখলাম। ঠিক 180 আছে, এটাকে আরেকটু ছোট করতে পারি। ছোট করতে পারি 20 দিয়ে আমি যদি পুরোটাকে গুণ দিয়ে দিই, এই মানে গুণ করে দিই। সবগুলাকে যদি 20 দিয়ে গুণ দিয়ে দিই, তাহলে কি হবে? আসলে 20 দিয়ে 100 কে কাটলে 5 হয়, 20 দিয়ে 180 কে কাটলে 9 হয়, এটা তো 5, এটাও 9। তাহলে আমরা আসলে যখন এটা থেকে ম্যাথ করব বা সব জায়গায় যখনই আমরা ইউজ করব, আমরা আসলে এটা ইউজ করব। এই ফর্মুলা কাজে লাগাই। খুবই একদম মানে এটা একদম মুখস্থ করে ফেলতে হবে আর কি, যে c/5 f - 32/9 k - 273/5 r - 492/9। তো এটা হচ্ছে আমাদের, আপনি এটা করলেও হবে, কিন্তু এটা করে আসলে আলটিমেটলি এখানে আসতেই হবে। তো সরাসরি এটা করব টেম্পারেচার স্কেলগুলোর মধ্যে রিলেশনটা। ঠিক আছে, এবার এখানে কি হবে, কি ধরনের ম্যাথ আসতে পারে এগুলা থেকে। আপনাকে যে কোনো একটা স্কেল দিয়ে দিলাম, মনে করেন আমি কেলভিনে একটা মান দিয়ে দিলাম, যে কেলভিন স্কেলে আছে ফর এক্সাম্পল 300 কেলভিন আছে, আমি বললাম যে আমাকে বের করে দাও এটা সেলসিয়াস স্কেলে কত হবে, সেলসিয়াস স্কেলে এটা মান কত হবে। তাহলে আমি কি করতে হবে, আমাকে কিন্তু তখন এই চারটা নিয়ে আর মাথা ঘামানোর দরকার নাই, আমাকে যে দুইটা বলছে সেই দুইটা নিয়ে মাথা ঘামাইতে হবে, কেলভিনটা নিব আর সেলসিয়াসটা নিব। তখন আমি সুন্দর করে সূত্রটা এটা লিখে বলবো যে 12 k minus k minus 273/5 তখন আমি কেলভিনে তোমার দেওয়া আছে, তো কে এর মান আমি বসাই দেব 300, এরপর ক্যালকুলেশন করে আমি সির মানটা আসলে বের করব, যেটা আমার সেলসিয়াস হয়ে যাবে। তাহলে মূল ব্যাপার কি, মূল ব্যাপার হচ্ছে আমাকে যেই দুইটা নিয়ে কাজ করতে হবে সেই দুইটা শুধু আনতে হবে, পুরো সবটুকু লেখার দরকার নেই। এটা তো আমাদের সব একদম টোটাল রিলেশনটা, কিন্তু দেখতে হবে কার কার মধ্যকার কথা বলা হচ্ছে সেগুলো। আচ্ছা, তো আমরা একটা ম্যাথ করি এখান থেকে, কি আছে যে যেটা বললাম তার উপরে বেস করি আসলে ম্যাথটা। দ্য টেম্পারেচার অফ দ্য সারফেস অফ দ্য সান ইজ অ্যাবাউট 6500 ডিগ্রি সেলসিয়াস। মানে একটা তাপমাত্রা দেওয়া আছে, সূর্যের পৃষ্ঠের তাপমাত্রা দেওয়া আছে এত। এখন আমাদেরকে বলছে কি, হোয়াট ইজ দ্য টেম্পারেচার অন দ্য র্যাঙ্কাইন স্কেল, র্যাঙ্কাইন স্কেলে কত হবে সেটা বের করতে। তারপরে বলছে কেলভিন স্কেলে কত হবে। সি নাম্বারটা একটু ব্যাপার আছে, সি নাম্বারে পরে আসি, বাট প্রথম এ বি তো একবারে সহজ, তাই না? প্রথমটা যেটা বলছে র্যাঙ্কাইন আর আছে সেলসিয়াসে, তার মানে আমাকে বুঝতে পারতেছি সেলসিয়াস আর র্যাঙ্কাইন একটা আমার ইউজ করতে হবে, তাই না? c/5 সমান r - 492/9, এটাই আমি এখানে লিখছি। তাহলে হ্যাঁ, এখন আমাকে কি করতে হবে, সেলসিয়াসেরটা দেওয়া আছে, সেলসিয়াসেরটা বসাই দিব, সির মানটা বসাই দিব, আর আর এর মানটা অ্যাকচুয়ালি বের করতে হবে, আর হচ্ছে ঠিক আছে। বি নাম্বারে আসি, বি নাম্বার বলছে কেলভিনে কত, সো যেটা আমরা উদাহরণ দিয়েছিলাম সেলসিয়াসে দেওয়া আছে, কেলভিন বের করতে হবে, তাহলে আমরা এই ইকুয়েশন ইউজ করব, সির মানটা বসাবো, কে এর মান বের করতে হবে, সো কে সুন্দর করে এখানে একক দিতে হবে, তাহলে এত কেলভিন হয়ে গেল। বুঝা গেছে না? কেউ কেউ আছেন যে বুঝতেছেন না? বুঝছি স্যার, বোঝা যায়। আচ্ছা, সহজ আছে এগুলো, হ্যাঁ অনেক সহজ। তারপরে আসি যে সি নাম্বারটা একটু বোঝার ব্যাপার আছে। জি স্যার। বলছে এট হোয়াট টেম্পারেচার, কোন তাপমাত্রায় ডু কেলভিন আর ফারেনহাইট স্কেল কোইনসাইড, মানে কোন তাপমাত্রা এই কেলভিন আর ফারেনহাইট স্কেলের মানটা সমান হয়ে যায়। ওই একটা নির্দিষ্ট তাপমাত্রা আছে যেখানে এই কেলভিন আর ফারেনহাইট তারা একই রকম ভ্যালু দেখাবে, একটা নির্দিষ্ট তাপমাত্রা। কোইনসাইড, কোইনসাইড মানে হচ্ছে কি একই হয়ে যাওয়া, একই হয়ে যাওয়া, একটা নির্দিষ্ট তাপমাত্রাতে সেটা একই হয়ে যাবে। তার এটা করার সিস্টেম হচ্ছে কি, যে মানে প্রথমে যেহেতু কেলভিন আর ফারেনহাইট, তো বুঝতে পারতেছি এই দুইটা সম্পর্ক লিখে ফেলবো সরাসরি, এই দুইটা সম্পর্ক কেলভিন আর ফারেনহাইট।
এখন আমাকে বলতে কোন তাপমাত্রা, একটা নির্দিষ্ট তাপমাত্রা বের করতে হবে যেটাতে এই কেলভিন আর ফারেনহাইট সমান হয়ে যায়। তাহলে আমরা ধরে নিব যে সেই তাপমাত্রাটা হচ্ছে এক্স, ধরে নিতে হবে এক্স হিসেবে। ধরে নিলাম যে এক্স তাপমাত্রায় তাপমাত্রা পেলাম যে এটা X। কোইনসাইড করবে, তার মানে এক্স এর মানটা আমাকে বের করতে হবে। তাহলে আমি এফ এর জায়গায়ও এক্স বসাবো, এই কে এর জায়গাতেও K এর আমি জায়গায় এক্স X বসাবো, ঠিক আছে? তাহলে আমি X এর মান ক্যালকুলেশন বের করে করব। এক্স এর মান বের করব, যেটাই হবে আসলে আমার আনসার হবে। কোয়েনসাইড তাহলে- টেম্পারেচার। হ্যাঁ, তাহলে আনসারটা সুন্দর করে এইভাবে লিখতে হবে যে যেমন 574.25, এটা কি আপনি কেলভিন এককে দিবেন না ফারেনহাইট এককে দিবেন? আসলে দুইটারই তো একক, তাই না? দুইটাই তো। যেহেতু দুইটাই, তাহলে সুন্দর করে এখানে যেভাবে লেখা আছে সেটা অনেকে কি করে এক্স এত বের করে আনসার লিখে দেয়। মানে এখানে আরেকটা জিনিস, আপনাদের ওই যে নাম্বার কমার কারণের মধ্যে একটা কারণ ছিল কি জানেন? যেমন ম্যাথ করার পরে ম্যাথে এরকম মানে লাস্ট সারাক্ষণ সুন্দর মতো করে আসছে, কিন্তু লাস্টে গিয়ে একটু বের করার পর কি পেঁচায় পুষায় কি জানি এরকম আনসার এরকম লিখে দিছে, মানে এটা লিখে দিচ্ছে এরকম কিছুটা পেঁচায় পুষায়, মানে এখানে এসে মনে হয় যেন শক্তি সব শেষ হয়ে গেছে। সো মানে এতক্ষণ সুন্দর করে আসতাম, লাস্টে গিয়ে কেন খারাপ করা দরকার? সুন্দর করে লিখবো আনসার, হয় এ এন এস সুন্দর করে দিয়ে এভাবে আমি দিয়ে দেবো, অথবা এ এন এস ডাব্লিউ এর পুরোটাই লিখবো, ক্লিয়ারলি লিখবো আনসার লিখে। তারপরে এই যদি এটা আমার কোনো নির্দিষ্ট একক থাকতো ওইটাকে পুরোপুরি লিখে আমি ওইটা সুন্দর করে লিখে দিতাম। আনসারের জন্য পুরো আমি আলাদা একটা লাইন লিখবো, ঠিক আছে? তাহলে এইটার ক্ষেত্রে আমি কিভাবে লিখবো, যে এটা লিখবো আনসার হচ্ছে আনসার এট এত কেলভিন ফারেনহাইট টেম্পারেচার উইল বি এত। তো কেলভিনও আমি বলবো, ফারেনহাইটও বলবো, যেহেতু এটা আমার একটু অন্যরকম ম্যাথ যে আমাকে দুইটারই এক বলা লাগতেছে। তো আমি কিন্তু এভাবে বলে দিতে হবে যে এত কেলভিনে ফারেনহাইটের এত হবে। আমি শুধু কেলভিন লিখে দিলাম, শুধু ফারেনহাইট লিখে দিলাম, তাহলে কিন্তু এটা পুরোপুরি হইল না। জি স্যার। আর এটা খেয়াল রাখতে হবে। এবার আসি আমরা প্লাটিনাম রেজিস্ট্যান্স থার্মোমিটারটা সম্বন্ধে বলছিলাম পড়বো, তো সেটা একটু পড়ি। আচ্ছা, তো এটা আজকে পড়ে তারপরে আজকে আমরা এটা শেষ করতে, আবার আমি একটু অ্যাটেন্ডেন্সটা কল করে নিই, ঠিক আছে? এখানে একটা না পড়লে বিরক্ত লেগে যাবে, তো একটু অ্যাটেন্ডেন্সটা কল করে নিই। আচ্ছা, তো প্লাটিনাম রেজিস্ট্যান্স থার্মোমিটারটা কি? এটা হচ্ছে is based on the principle that electrical resistance of a metallic wire is found to increase uniformly with temperature. এটা হচ্ছে আসলে মূল কথাটা এখানে, ঠিক আছে? এই থার্মোমিটারে কি হবে, রেজিস্ট্যান্সের মানটা ইনক্রিজ করতে থাকবে তাপমাত্রার বাড়ার সাথে সাথে। তার মানে আমরা ওই যেহেতু রেজিস্ট্যান্সের এই যে মানটা দেখে টেম্পারেচারটা বের করি, সেই জন্য এখানে আসলে রেজিস্ট্যান্স থার্মোমিটার বলা হয়, ঠিক আছে? আর যেই মেটালটা ইউজ করা হয় সেখানে এটা হচ্ছে প্লাটিনাম। তাহলে মূল ব্যাপার কি দাঁড়ালো, মূল কথা হচ্ছে আমাদের এটা যে ইলেকট্রিক্যাল রেজিস্ট্যান্স অফ এ মেটালিক ওয়্যার, যেটা হচ্ছে আমার প্লাটিনাম, ইজ ফাউন্ড টু ইনক্রিজ করে কখন, ইউনিফর্মালি মানে সমভাবে সুষমভাবে উইথ টেম্পারেচার, তাপমাত্রার সাথে সাথে আমার রোদের মানটা বাড়তে থাকে যখন সুষমভাবে। কারণ এই যেটা এই বেস করে যে থার্মোমিটারটা আমরা ইউজ করা হয় সেটা হচ্ছে আসলে platinum resistance thermometer. The device in which temperature can be found out by measuring the resistance is called resistance thermometer. তো যেটা দিয়ে আমরা রেজিস্ট্যান্স থেকে টেম্পারেচার নির্ণয় করি সেটাকে রেজিস্ট্যান্স থার্মোমিটার বলা হয়। প্লাটিনাম ইজ এক্সটেন্সিভলি ইউজড অ্যাজ এ রেজিস্ট্যান্স থার্মোমিটার। প্লাটিনাম রেজিস্ট্যান্স থার্মোমিটারকে ইউজ করা হয় বিকজ প্লাটিনাম ইজ ভেরি রিজিড মেটাল অ্যান্ড ডিপেন্ডেবল। প্লাটিনামটা কি হয়, ভেরি রিজিড মানে স্থায়ী এবং ডিপেন্ডেবল। ডিপেন্ডেবল মানে কি, মানে খুবই নির্ভরশীল, মানে হচ্ছে কি যে খুব অল্প চেঞ্জের সাথে সাথে সেটা আমাকে চেঞ্জ হয়ে যাবে। ডিপেন্ডেবল মানে খুবই ডিপেন্ডেবল, যে একটু চেঞ্জের সাথে সাথে সেটা চেঞ্জ হয়ে যাচ্ছে। ইটস ক্যারেক্টারিস্টিক্স আর নট চেঞ্জড বাই রিপিটেড ইউজ। এটাকে দেখা যায় বারবার ইউজ করার ফলেও এটার গুণাবলীগুলো তেমন একটা চেঞ্জ হয় না, ঠিক আছে? এই জন্য আসলে প্লাটিনাম ইউজ করা হয়, কারণ তার একটি স্পেশালিটি আছে সেই জন্য। তার অ্যাডভান্টেজ এটা আসলে কেন দরকার, এটা মেইন সুবিধাগুলো কি কি? তাহলে ইটস ইজিয়ার দেন দ্যাট অফ গ্যাস থার্মোমিটার। আমরা যখন কোনো গ্যাসের থার্মোমিটার বের করব, তাহলে ওই গ্যাস থার্মোমিটার যে ইউজ করা হয় তার থেকে এই প্লাটিনাম রেজিস্ট্যান্স থার্মোমিটারটা ইউজ করাটা ভালো, কারণ কি ওইটা থেকে আমি রেজিস্ট্যান্সের মানটা ইজিলি দেখতে পারি সেই জন্য। ইট গিভস প্রিসাইজ মেজারমেন্ট অফ টেম্পারেচার। এটা কি করবে, আমাকে প্রিসাইজ মানে অ্যাকুরেট মেজারমেন্টটা দিবে, বিকজ দ্য রেজিস্ট্যান্স অফ দ্য ওয়্যার ক্যান বি মেজার উইথ হাই অ্যাকুরেসি। কারণ কি,
কারণ হচ্ছে কি আমরা যখন একটা ওয়্যারের রেজিস্ট্যান্সটা মাপি সেটা ওই হাই অ্যাকুরেসিতে মানে একদম পারফেক্টলি মাপা সম্ভব হয়, হাই অ্যাকুরেসিতে, অ্যাকুরেটলি আর কি। সেই জন্য যেহেতু আমি রেজিস্ট্যান্সটা হাই অ্যাকুরেসিতে মাপতে পারি, সো আমার টেম্পারেচার যেটা আমি বের করব সেটাও আমার অ্যাকুরেট হবে। আর একটা স্পেশাল সুবিধা হয়েছে যে এটা ওয়াইড রেঞ্জে, দেখেন -200 থেকে 1200 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত এটা আমরা মাপতে পারি। কত? -200 থেকে 1200 ডিগ্রি সেলসিয়াস, মানে অনেক হাই রেঞ্জ। ইট ইজ কোয়াইট সেন্সিটিভ, এটা খুবই সেন্সিটিভ। ইট সেন্সিটিভিটি কত? 0.1 ডিগ্রি থেকে 600। বুঝতে পারছেন মানে সেন্সিটিভিটি মানে কি? মানে বলি না এটা রেজুলেশন, আমরা ক্যামেরার ক্ষেত্রে বলি এরকম, মানে আসলে কতটুকু চেঞ্জে সেটা আমাকে ভ্যালু দেবে। সংবেদনশীল সংবেদনশীলতা মানে 0.01 ডিগ্রি চেঞ্জ হইলে সেটা আমাকে রেজিস্ট্যান্সের মানটা চেঞ্জ হওয়া শুরু হবে, মানে ভ্যালু দেওয়া শুরু করবে। তাহলে এগুলো হলো আসলে তার মেইনলি বৈশিষ্ট্য। এখন আমরা আসলে জানতে চাইবো যে ম্যাথমেটিক্যাল ইকুয়েশনটা, যে আসলে ওইটা থেকে আমি কিভাবে রেজিস্ট্যান্সের মান থেকে কিভাবে আমি টেম্পারেচারটা বলবো। অ্যাডভান্টেজ মানে কি? বুঝে নেই আবার বলো। সুবিধা, অ্যাডভান্টেজ মানে সুবিধাগুলা। এটা মিউট করেন, কার থেকে জানি নয়েজ আসতেছে। এবার আসি আমরা যে এটা থেকে তো এতক্ষণ জাস্ট বলতেছিলাম যে রেজিস্ট্যান্স থেকে আমি টেম্পারেচার বের করব। এখন একটা ম্যাথমেটিক্যাল ইকুয়েশন আমরা জানতে চাই যেটা থেকে আসলে আমি ওই রেজিস্ট্যান্স থেকে সহজে টেম্পারেচারটা আমি বের করে ফেলতে পারবো। ঠিক আছে, তাহলে এখানে লেখাই আছে যে ফর প্লাটিনাম রেজিস্ট্যান্স থার্মোমিটার শো দ্যাট আননোন টেম্পারেচার, যেটা আমরা আননোন টেম্পারেচার যেটা বের করব সেটা থিটা পি, এটা এই ইকুয়েশনের মাধ্যমে বের করতে হবে এরকম। বা এইভাবে হইতে পারে ডিরাইভ দ্য টেম্পারেচার মেজারিং ইকুয়েশন অফ এ প্লাটিনাম রেজিস্ট্যান্স থার্মোমিটার, মানে প্লাটিনাম রেজিস্ট্যান্স থার্মোমিটারের যে তাপমাত্রা মাপার যে সমীকরণটা সেটা ডিরাইভ করো, মানে প্রতিষ্ঠা করো, বের করো। ঠিক আছে, দ্যাট মিনস আমরা আসলে এইটাই এই ইকুয়েশনটার দিকে যদি খেয়াল করেন, আর থিটা আর 100, এখানে আর হচ্ছে সবগুলাই কি রেজিস্ট্যান্স। তার মানে আপনি প্লাটিনাম রেজিস্ট্যান্স থার্মোমিটার থেকে রেজিস্ট্যান্সের মান বের করবেন, সেটা এই ইকুয়েশনে বসাই দিবেন, তাহলে আপনি তাপমাত্রা পেয়ে যাবেন। ঠিক আছে, তো রেজিস্ট্যান্সের সাহায্যে আমরা তাপমাত্রাটা বের করব। তো এই ইকুয়েশনটাই আমরা এই যে এখানে ছোট্ট একটা ব্যাপার, ওরকম কঠিন কিছু ব্যাপার না। এই ইকুয়েশনটা কিভাবে আসছে সেটা একটু দেখি। সো প্রথমে the electrical resistance of a conducting wire increase with increase in temperature over a wide range. রেজিস্ট্যান্সের মানটা টেম্পারেচার সাথে সাথে বাড়তে থাকে, যেটা আমরা এতক্ষণ বলে আসছি। ডিপেন্ডিং অন দিস প্রপার্টি প্লাটিনাম রেজিস্ট্যান্স থার্মোমিটারকে কনস্ট্রাক্ট করা হয়েছে, তো এটা তো মাত্র বলে আসলাম। এখন সায়েন্টিস্ট ক্লাউডিয়াস ওয়াজ ফার্স্ট ডেভেলপ এ রিলেশন। সায়েন্টিস্ট ক্লাউডিয়াস সে প্রথম একটা রিলেশন এরকম ড্র করছে যে আর থিটা, সমীকরণটা দিছে আর থিটা ইকুয়াল টু আর নট 1 প্লাস আলফা থিটা। সেরকম রেজিস্ট্যান্সের ব্যাপারগুলোকে নিয়ে একটা সমীকরণ দিল, যেখানে আর নট আর আর থিটাটা কি, আর নট হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার রেজিস্ট্যান্স। ঠিক আছে, আর আর থিটা হচ্ছে, স্যার হ্যাঁ বলেন। আর আমরা তো স্যার দেখছি স্যার যে বইয়ে আছে স্যার 1 প্লাস আলফা টি আছে স্যার, ওই জায়গায় আমরা থিটা দিলাম কেন স্যার? ওখানে ওটাকে টেম্পারেচারকে টি দিয়ে প্রকাশ করা হয়েছে, এখানে থিটা দিয়ে প্রকাশ করা হয়েছে। একই জিনিস। একই জিনিস, আপনি এইখানেও টি দিয়ে করতে পারেন, কোনো ব্যাপার না। এখানে সব থিটা গুলা টি দিয়ে বসাই দেন তাও হবে, অসুবিধা নেই। মূল জিনিস জানার ব্যাপার হয়েছে আমি তাপমাত্রাটা কিভাবে বের করবো, ইকুয়েশনটা থিটা না টি দিলাম সেটা ব্যাপার না। ওকে স্যার, তাহলে তো জানেনই, ভালো আইডিয়া আছে কিছুটা। তাহলে আর থিটা সমান আর নট 1 প্লাস আলফা থিটা। তাহলে আর নটটা কি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার রেজিস্ট্যান্সের মানটা, আর আর থিটা কি হচ্ছে যে তাপমাত্রাটা ওইটার মধ্যে বিদ্যমান আছে, মানে আসলে অ্যাকচুয়ালি যেটা আমরা মেজার করব সেই তাপমাত্রায় অবস্থায় রেজিস্ট্যান্সের মানটা। ঠিক আছে, বুঝা গেল পার্থক্য আছে না? একটা হচ্ছে যে 0 ডিগ্রি সেলসিয়াস, ওইটা 0 থাকতে যে রেজিস্ট্যান্সের মানটা কত হবে, আরেকটা হচ্ছে যে আর থিটা, মানে হচ্ছে যে হ্যাঁ ভেরি গুড, যে তাপমাত্রা আমরা বের করব, যে তাপমাত্রা নির্ণয় করব সেই তাপমাত্রায় রেজিস্ট্যান্সের মানটা। আলফা হচ্ছে একটা কোএফিসিয়েন্ট অফ ইনক্রিজ ইন রেজিস্ট্যান্স, মানে আলফা একটা কনস্ট্যান্ট, মানে কোএফিসিয়েন্ট হুজ ভ্যালু ডিপেন্ডস অন দ্য নেচার এন্ড প্রপার্টি অফ দ্য ওয়্যার, যেটা আসলে ডিপেন্ড করবে ওই যেই
ওয়্যারটা আমরা ইউজ করতেছি তার গুণাবলীর উপর, ঠিক আছে? তো নর্মালি যদি আমি প্লাটিনাম সবসময় ইউজ করি তো তা একটা কনস্ট্যান্ট এটা, কিন্তু প্লাটিনাম ইউজ না করে যদি অন্য কোনো ওয়্যার ইউজ করি, ওই ইউজ করা হয়, তখন সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে কি ওইটার এই আলফার মানটা আমাদের জানা থাকতে হবে, কারণ এটা কনস্ট্যান্ট। প্রত্যেকটা মেটালের জন্য এই আলফার মানটা কনস্ট্যান্ট, বিকজ এটা কার উপরে ডিপেন্ড করে? নেচার এন্ড প্রপার্টি অফ দা ওয়্যার, ওই প্রপার্টির উপরে ডিপেন্ড করে। আচ্ছা, তাহলে 1 নম্বর ইকুয়েশনটা আমি জানলাম। এখন নাও ইফ R0, R100, R থিটা, R100 নতুন করে আনলাম যে R100 যদি 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার রেজিস্ট্যান্স হয়, আর R0 তো হচ্ছে 0 ডিগ্রি, আর R থিটা তো আমার হচ্ছে আননোন টেম্পারেচারের রেজিস্ট্যান্সটা, তাহলে আমি 1 নম্বর ইকুয়েশনটাকে একটু সাধারণভাবে লিখতে পারি। আর থিটা সমান R0 1 প্লাস আলফা থিটা পি। ওই থিটাকে এখন থিটা পি লিখে রাখলাম। থিটা পি লিখলাম কেন? কারণ আননোনটাকে থিটা পি দিলাম, যে প্লাটিনাম রেজিস্ট্যান্সের জন্য পি লিখছি, বাট ঘুরে ফিরে একই। এখানেও আমি থিটা পি দিতে পারতাম, কিন্তু যেহেতু এটা জাস্ট জেনারেল ইকুয়েশন লিখলাম, এখানে থিটা পি দিলাম না। এখানে এসে যেহেতু প্লাটিনামের ব্যাপারটা বলে ফেললাম যে প্লাটিনাম ওয়্যার, সেই জন্য এখানে থিটা পি বসাইলাম, এটাই, আর কিছু পার্থক্য নাই। তাহলে এখান থেকে আর থিটা সমান আমি একটু গুণ করলাম, এই দুইটা পুরাটা গুণ, এটা গুণ করলাম, আর থিটা মাইনাস R0 করলাম, R0 কে আমি বাম পাশে নিয়ে গেলাম, আমি এটা পাইলাম। তারপর এখান থেকে আমি থিটা পি এর মানটা লিখলাম, যে দেখেন থিটা পি লিখলাম। একটু পর্যন্ত কারো সমস্যা আছে কিনা? না স্যার। আচ্ছা, তা এবার আমি যদি বলি 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার জন্য আমি এই ইকুয়েশনটা লিখতে চাই, যখন এটা তো আমার আননোন আর থিটার জন্য লিখলাম। আমি যদি বলি এবার 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যখন হবে, তখন আমার এই ইকুয়েশনটা কিরকম হবে? তখন আমার কি হবে? থিটার জায়গায় শুধু আমি 100 বসাই দিব, জাস্ট থিটার জায়গায় 100 বসাই দিলাম। 100 বছর। R0 1 প্লাস আলফা থিটা পি ছিল, থিটার জায়গায় 100 বসাই দিলাম। তাহলে এখান থেকে আমি আসলে আলফার মানটা বের করে নিলাম, ঠিক আছে? সো এটা যদি আমরা একটু আড়াআড়ি গুণ করি, সাইড চেঞ্জ করি, তাহলে আলফার মানটা এমন হবে। এটাকে দেখা দিতে হবে আলফা কিভাবে আসলো, জি না স্যার। জাস্ট গুণ না, করা, একটু জাস্ট গুণ করে সাইড চেঞ্জ করা। স্যার একটু দেখাই দেন স্যার, একটু Side দেখাই change দিলে করুন। ভালো। R100 equal এটা to গুণ দিলাম এই সাইড R0 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 plus plus R0 alpha alpha সরি 100. ওকে, তাহলে এখান থেকে আমি অর দিলাম। আমার টার্গেট হচ্ছে আলফার মান বের করা, তাহলে আলফার টার্মটাকে আমি এই পাশে নিয়ে আসি। R0 alpha 100 আলফা 100 equal R100 minus R R100 by R100 বাই না, minus- R100 মাইনাস। minus R0 আচ্ছা R0 তাহলে এখান থেকে আলফা সমান আমি কি লিখতে পারি? আলফা সমান আছে আলফা 100, এটা সরি মানে R0 100 সেটা চলে আসবে এটার নিচে, সেটা এখানে নিচে। করা হয়েছে। নিচে তো এবার কি করব, এই আলফার মানটা আমি আমার এই 2 নাম্বার মানটা ইকুয়েশনে এখানে বসাই দিচ্ছি। বসাই দেব, যে পুটিং দ্য ভ্যালু অফ আলফা ফ্রম ইকুয়েশন 3 ইনটু ইকুয়েশন 2, এই 2 নাম্বার ইকুয়েশনে বসাই দেব, কারণ আমাদের টার্গেটে কিন্তু থিটা পি বের করা, তাই না? তাহলে এই আলফার মানটা আমি ওখানে বসাই দিলাম। দেখেন এই আলফা বসে গেল, ঠিক এই জায়গায় বসে যাবে, ঠিক আছে? এই জায়গায় বসে গেলে সেটা আমার এরকম হয়ে যাবে। তারপরে এখান থেকে মানে এই যে নিচের এটা আছে, গুণ এটাকে ভাগ যখন করে। যখন উপরে নিয়ে আসবো, তখন এটা সাইড চেঞ্জ, মানে সাইড চেঞ্জ হয়ে যাবে। কোন একটা জিনিস যখন এরকম মনে করেন y/x থাকে, এটাকে যদি আমি উপরে নিয়ে আসতে চাই, তাহলে আমার কি হয়? 1 into x x/y হয়ে যাবে। সেম আর কি, এটা নিচে আসছে, এটাকে যখন আমি উপরে নিয়ে আসলাম, তখন আমার ওটা উল্টায় গেল। তারপরে তো এখন এখানে আসলে এই R0 কাটাকাটি করলাম, আর বাকি থাকলো এটা, তাহলে R থিটা মাইনাস R0, R100 মাইনাস R0 ইন্টু 100। তো এটা আসলে আমাদের মূল ইকুয়েশনটা, ঠিক আছে? তাহলে এখানে যেটা খেয়াল করার ব্যাপার আছে, এই যে স্যার আমরা তো দুইটা ইকুয়েশন স্যার এই দুইটা লাইন না করি তাহলে কি হবে স্যার?
কোন দুইটা লাইন? উপরে স্যার এই যে অ্যান্সার স্যার উপরে দুইটা এটা যেখানে আমরা হ্যাঁ এই দুইটা হ্যাঁ এখন স্যার এখন ব্যাপার হচ্ছে আপনি শর্টকাট করতে পারেন, অসুবিধা নাই, কিন্তু শর্টকাট করতে গেলে ভুল হয়, আর শর্টকাট না করাই ভালো, স্যার কারণ আমার আপনাকে একটা তো কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলেন। স্যার বলে দেখছি স্যার এরকম শর্টকাট করা আছে স্যার তাই বললাম। স্যার আমরা যে এখানে R100 যে পাইলাম এটা কি স্যার ফিক্সড নাকি এখানে যে কোনো টেম্পারেচার হ্যাঁ থাকতে ভেরি পারে? গুড প্রশ্ন, হ্যাঁ ভেরি গুড, এটাই আমি এখন বলতে চাচ্ছিলাম। এখানে আমরা একটু মাউস আমরা তো এই ইকুয়েশনটা পাইলাম, তাহলে এই ইকুয়েশনে তো আমরা যখন টেম্পারেচার নির্ণয় করব আমরা তো আসলে আর থিটা বের করব, আর থিটা নির্ণয় করব, কারণ আমাদের মূল ব্যাপারটাই হচ্ছে রেজিস্ট্যান্স থার্মোমিটার, তার মানে আমি রেজিস্ট্যান্স বের করব, আর থিটাটা আমি বের করব, ঠিক আছে, ওইটা থেকে আমি থিটা বের করব, কিন্তু কথা হচ্ছে যে আর নট আর 100 আমি কোথায় থেকে পাবো, তাই না? সমীকরণে তো তো স্যার 100 ফিক্সড করে দেওয়া দিয়েছে। থাকবে না স্যার? হ্যাঁ সেটা হচ্ছে যে কোনো আপনি একটা থার্মোমিটার যখন নেবেন, ওই যে একটু আগে যেরকম আমরা টেম্পারেচার স্কেল পড়ে আসলাম যে একটা লোয়ার পয়েন্ট আর আপার পয়েন্ট ফিক্স থাকে সবসময়, ওই রকমই আর কি ব্যাপারটা, ওই রকমই যে এখানে আর নট আর আর 100 এর মানটা ফিক্সড থাকবে, যেটা আপনাকে ম্যাথে দিয়ে দিবে, যে বা যেখানে আপনি মান বা যেটা আপনি তাপমাত্রা মাপবেন ওইটার আপনার এই দুইটা ভ্যালু জানা থাকা লাগবে, তারপরে আপনি আর থিটা বের করলে থিটা পি বের করতে পারবেন। তো এটা হচ্ছে জন্য মানে 0 ডিগ্রিতে আর 100 ডিগ্রিতে এরকম আর কি ব্যাপারটা, ওই যে ওইখানে যেরকম ছিল লোয়ার পয়েন্ট আর আপার পয়েন্টে দুইটা ফিক্সড পয়েন্ট ছিল, তো এখানেও সেরকম একটা ম্যাথ যদি আমরা এখানে করি। চাইলে কি 200 ডিগ্রি দিতে পারতো? না 200 ডিগ্রি দিতে পারতো না, কারণ এটা একটা স্ট্যান্ডার্ড ইন্টারভ্যাল, দেখেন ফান্ডামেন্টাল ইন্টারভ্যাল, এইটা একটা গ্যাপটা একটা নির্দিষ্ট গ্যাপ যেটা সবসময় মেনটেন করতে হবে। আমরা 100 ডিগ্রি সেলসিয়াসে জানি, কারণ আমরা জানি 100 ডিগ্রি হচ্ছে টেম্পারেচার স্কেলগুলো যখন আমরা ইউজ করি তার আপার পয়েন্ট, এটা ওই যে নিউটন সে এটাকে ইউনিফর্ম করছে একই রকমই করে আনছে সেটা, তো আমি 200 দিলে তো আর আমি ইউনিফর্মালিটি রক্ষা করলাম না। আচ্ছা, বেসিক্যালি এটা সেন্সার স্কেলের মতন একটা। হ্যাঁ এটা ওইরকমই, কিন্তু মানে একটু একটু একটা স্টেপ ঘুরে গিয়ে টেম্পারেচার পাইতে হয় আর কি। আমরা এই ম্যাথটা দেখি, এই ম্যাথটা দেখলে আরো ক্লিয়ার হবে নরমালি কিভাবে আমরা টেম্পারেচার মেজার করি। দেখেন কি বলা আছে, একটা প্লাটিনাম রেজিস্ট্যান্স থার্মোমিটার হ্যাজ রেজিস্ট্যান্সেস অফ 5 ওহম and 5.93 ওহম রেসপেক্টিভলি এট 0 ডিগ্রি আর 100 ডিগ্রি। দেখছেন 0 ডিগ্রিতে রেজিস্ট্যান্সের মান আর 100 ডিগ্রিতে রেজিস্ট্যান্সের মান দেওয়া আছে, তার মানে আমার কি আর নট আর নট আর আর 100 সরাসরি দেওয়া আছে। ফর্মুলা ফেললি শেষ। এরপরে দেওয়া আছে, এখন কি বলছে, দেন দ্য থার্মোমিটার ইনসার্টেড ইন এ হট বাথ, একটা গরম বাথে রাখা হয়েছে, একটা গরম পাত্রে রাখা হয়েছে মনে করেন, হুইচ টেম্পারেচার ইজ এত, ওকে টেম্পারেচারই দেওয়া আছে, একটা উল্টে আছে ম্যাথটা, তো টেম্পারেচারই দেওয়া আছে সোজা কথা, মানে থিটা পি যেটা আমরা বের করতাম সেটাই দেওয়া আছে, তাই না? কারণ এটা গরম জায়গায় রাখাই গিয়ে ওইটা তাপমাত্রায় সরাসরি দেওয়া আছে, তাহলে আমাকে কি বের করতে বলবে, রেজিস্ট্যান্স বের করতে বলবে, ক্যালকুলেট দ্য ভ্যালু অফ রেজিস্ট্যান্স অফ দ্য প্লাটিনাম, এটা বের করতে বলবে, এই যে তাপমাত্রা যেটা আমরা পাইলাম সেই তাপমাত্রাটা রেজিস্ট্যান্সের মানটা, ঠিক আছে? বুঝা গেছে ম্যাথটা আমাকে কি বলছে? জি স্যার। মানে এই ম্যাথে এরকম আছে, অন্য ম্যাথে দেখা যাচ্ছে কি আপনাকে সরাসরি আর থিটা দেওয়া আছে, বলবে যে টেম্পারেচার কত সেটা বের করতে, এক এক ম্যাথ এক এক রকম। তাহলে এখানে আমরা লিখে ফেললাম যে ওই যে যা দেওয়া আছে সেটাই, আর নট আর 100, এই যে এখান থেকে থিটা পি, এটা আর থিটা মান বের করতে হবে, সূত্র আমরা জানি এটা, থিটা পি সমান এটা, তাহলে আমাকে কিন্তু এখন আর থিটা বের করতে হবে, আর থিটা যদি বের করতে হবে এটাকে একটু মানে আর আর গুণ টুন করে আমাকে আর থিটাকে নিয়ে আসতে হবে, এই যে আর থিটা সমান এরকম করে নিয়ে আসতে হবে, সো জাস্ট সিম্পল ক্যালকুলেশন, মানে আর আর গুণ করে সাইড চেঞ্জ করে আর থিটাকে নিয়ে আসে। যেমন একটু দেখাই দিই, আমরা যখন এই লাইন থেকে এই লাইনে আসতেছি কিভাবে, জাস্ট আর আর গুণ করলাম, এই যে থিটা পির সাথে আমার গুণ করলাম কোনটা, নিচেরটা, থিটা পি উপরে আছে এই নিচের মধ্যে গুণ করলাম, তাহলে এইটা গেল এই থিটা পির সাথে এই নিচের অংশটা, ঠিক আছে? এটা আর নটটা আর কি এখানে হবে আর কি, নিচের লাইনে চলে গেছে, আর উপরেরটা রয়ে গেল আর থিটা মাইনাস আর নট ইন্টু 100, তাহলে উপরে
তারপরে এখান থেকে এবার দেখি এই লাইন থেকে এই লাইনে আর থিটা মাইনাস আর নট সমান এটা, 100 তাহলে থেকে এই চলে গেল 100টাকে জাস্ট এখানে এটার নিচে নিয়ে আসলাম, তাহলে নিচে নিয়ে আসলাম। তারপরে এবার আর নট এই পাশে আসছে, আর নটকে এই পাশে নিয়ে আসলাম যোগ করে, মাইনাস একটা প্লাস শুধু আর থিটা আমার এই পাশে রয়ে গেল, যেটার মান আমাকে বের করতে হবে। হয়ে গেল, সব মান বসাই দিলে এখন আমাদের হয়ে যাবে, সব মান বসাই দিলাম হয়ে যাবে। এখানে দেখেন এই ম্যাথটা আমি করে দিছি, কিন্তু করা উচিত ছিল না, তারপরে করে রাখলাম, আপনাদের করা উচিত ছিল। এখানে ওই যে টেম্পারেচার মানটা সরাসরি বের করতে হবে। দ্য রেজিস্ট্যান্স অফ এ প্লাটিনাম ওয়্যার থার্মোমিটার এট আইস পয়েন্ট। আচ্ছা ওকে, এইটার জন্য আসলে মেইনলি আলোচনা করতেছি। আইস পয়েন্ট মানে কি? 0 ডিগ্রি। 0 ডিগ্রি তো সেলসিয়াস। আপনার ওই আগের প্রশ্নে সরাসরি 0 বলা ছিল, আর এখানে আইস পয়েন্ট বলা ছিল। আমাকে আইস পয়েন্ট থেকে বুঝতে হবে এটা আসলে তবে এটা 0 আর ডিগ্রি জিরোটা, আর এটা স্টিম পয়েন্ট দেওয়া আছে, তাহলে এটা থেকে বুঝতে হবে স্টিম পয়েন্ট মানে 100 আসলে ডিগ্রি 100, সেলসিয়াস। তার মানে এটা আমার আর 100। তাহলে বুঝতে হবে মানে সরাসরি যে আপনাকে সবসময় আইস পয়েন্ট 0 ডিগ্রি আর 100 ডিগ্রি বলে দিবে তাও না, এরকমও থাকতে পারে। এখন when the thermometer is inserted in a hot bath, the resistance of the platinum wire is, তাহলে রেজিস্ট্যান্স তখন আমি গরম কিছুতে রাখলাম, রেজিস্ট্যান্স আমি এত পাইলাম, তাহলে এটা আমার আর থিটা। ক্যালকুলেট দ্য সেলসিয়াস টেম্পারেচার অন দ্য প্লাটিনাম স্কেল। তাহলে এখন টেম্পারেচারটা আমাকে বের করতে হবে, তার মানে আমার থিটা পি বের করতে হবে সেলসিয়াস স্কেলের। এটা তো খুবই সহজ, এবং ডাইরেক্ট ইকুয়েশন যেটা আরো আমরা জানি। সহজ। হ্যাঁ, এটা ডাইরেক্ট ইকুয়েশন যেটা জানি সেটা। আচ্ছা, এরপরে আমরা এই যে সিবেক ইফেক্ট বা ফিল্টার ইফেক্ট এগুলো বাদ দিলাম, এগুলো পড়বো না, ঠিক আছে, এগুলো বাদ দিলাম। আজকের এটাই লাস্ট টপিক, এটা আলোচনা করি, তারপরে আমরা আগামী দিন অন্যান্য সিস্টেম ইয়েতে যাব। আচ্ছা, থার্মোডাইনামিক সিস্টেম। থার্মোডাইনামিক সিস্টেম কি? নরমালি মানে আমরা যখন আমি বলি, না বলবেন কেউ বলার চেষ্টা করলে বলতে পারেন। গতির যে সম্পর্ক তাপের পরিবর্তনের সাথে। না মানে ব্যাপারটা হচ্ছে আমরা যখন মানে তাপীয় কোনো একটা পরিবর্তন তাপের ফলে মানে গতির যে পরিবর্তন স্যার। ঠিক আছে, আমি বলতেছি শুনেন। জি স্যার। মানে সিস্টেমটা হচ্ছে কি, এই যে আমরা তাপীয় যে আদান প্রদান বা তাপের যে পরিবর্তন হচ্ছে, এইসব জিনিস যে অবজার্ভ করব, তার জন্য একটা নির্দিষ্ট মানে একটা নির্দিষ্ট জায়গা তো বা নির্দিষ্ট জিনিস তো বিবেচনা করতে হবে, তাই না? যেমন ফর এক্সাম্পল, আপনি চাচ্ছেন যে একটা গরম পানির পাত্র, ওইটা থেকে কি হারে সেটা তাপ হারাচ্ছে, ঠিক আছে, বা একটা বরফ সেটা তাপমাত্রা গ্রহণ করে সেটা পানি হয়ে যাচ্ছে। তাহলে এই যে আপনি দেখতেছেন যে একটা নির্দিষ্ট জিনিস দেখতেছেন, বরফ দেখতেছেন বা গরম পানির পাত্র দেখতেছেন, সেটাকে একটা নির্দিষ্ট জায়গায় বিবেচনা করে আপনাকে কনসিডার করা হচ্ছে। ওই যে নির্দিষ্ট জায়গাটা বিবেচনা করা হচ্ছে সেটা হচ্ছে সিস্টেম। দেখেন এখানে বলা হচ্ছে কি, দ্য পার্টিকুলার পোরশন, একটা নির্দিষ্ট অংশ অফ দ্য ম্যাটেরিয়াল ওয়ার্ল্ড, এই পৃথিবীর যে কোনো একটা নির্দিষ্ট অংশ যেটা আপনি কনসিডার করেন টু পারফর্ম অ্যান এক্সপেরিমেন্ট, যেটা আপনি একটা এক্সপেরিমেন্ট পারফর্ম করার জন্য বিবেচনা করেন, সেটাই হচ্ছে আপনার সিস্টেম। যেমন সেটা হতে পারে আপনার গ্রুপ অফ মলিকুলস অথবা পার্টিকেল প্লেসড টুগেদার হুইচ আর রিলেটেড টু ইচ আদার, একটা নির্দিষ্ট জায়গা যেখানে মলিকুলস গুলা বা বিভিন্ন পার্টিকেল গুলো এগুলো একত্রে আছে, যেটাকে আসলে আমরা বিবেচনা করব এক্সপেরিমেন্টের জন্য। দ্যাট মিনস তাপমাত্রা বা তাপের কি ধরনের আদান প্রদান কি হচ্ছে না হচ্ছে, এই ধরনের জিনিসগুলো এক্সপেরিমেন্ট করতে যাচ্ছি, যে নির্দিষ্ট জায়গা বিবেচনা রেখে, সেটাই হচ্ছে আমাদের সিস্টেম। তো যেমন একটা ফিগারটা যদি দেখেন তাহলে একটু ক্লিয়ার হবে। মনে করেন এই যে পুরা এটা হচ্ছে আমার ইউনিভার্স, পুরো ইউনিভার্স, সেই ইউনিভার্সের মধ্যে ক্ষুদ্র একটা অংশটা আমি বিবেচনা করতেছি, যেটাকে আমি সিস্টেম বলতেছি। আর এই সিস্টেমের একটা বাউন্ডারি আছে, ঠিক আছে, এটা বাউন্ডারি। যেমন এটা পানির বোতল যদি আমার সিস্টেমের বোতলের যে ইয়াটা প্লাস্টিকটা, সেটা হচ্ছে আমার বাউন্ডারি। আর ভিতরে যে পানি, ওই পানি যেটা আমি বিবেচনা করতেছি, পানির টেম্পারেচার, যে পানির টেম্পারেচার কত, পানি কি ঠান্ডা না পানি গরম, তাহলে ওই যে ভিতরের যে পানি বা ভিতরের জিনিসটাই আমার সিস্টেম, আর যে বাউন্ডারিটা বা প্লাস্টিক যদি বলি, সেই প্লাস্টিকটা হবে আমার বাউন্ডারি, ঠিক আছে। আর এর আশেপাশে যেগুলো থাকবে সব হচ্ছে আমাদের
সারাউন্ডিংস। তো আমার রুমের মধ্যে যদি আমি একটা বোতল রেখে দিই, বলতে পারেন বোতলের ভিতরের পানিটা হচ্ছে আমার সিস্টেম, যেটা আমরা পরীক্ষা করার বিষয়বস্তু পানিটা, আর বোতল যেটা প্লাস্টিকের বোতল যেটা, সেই প্লাস্টিকটা হবে আমার বাউন্ডারি, আর এর বাইরের যে অংশগুলো ছিল সেটা হবে মানে রুমের Surrounding. সারাউন্ডিংস। তাহলে আসলে আমাদের এই যে বাউন্ডারিটা, সেটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার। বাউন্ডারিটার উপরে ডিপেন্ড করবে আসলে এই সিস্টেমের ভিতর সাথে বাহিরের তাপের আদান প্রদান হবে কি হবে না, কি পরিমাণ হবে? ঠিক আছে? তাহলে কি বাউন্ডারিটা যদি পরিবাহী হয়, কন্ডাক্টর পরিবাহী হয়, তাহলে তাপের আদান প্রদান হবে, আর যদি অপরিবাহী হবে, হয় সহজে তাহলে হবে। হবে না। তাহলে যেমন উদাহরণ দিই, প্লাস্টিকের বোতল Copper যখন হইলো। হয়, প্লাস্টিকের বোতলে প্লাস্টিকটা কি তাপ পরিবাহী, তাই না? সেই জন্যই তো আমাদের একটা ঠান্ডা বোতল, বরফ যখন আমরা নর্মালি রুমের মধ্যে রেখে দিই, একটু পরে কি হয়, বরফটা ঠান্ডা হয়ে যায়, তাই না? নর্মাল পানিতে পরিণত হয়ে যায়। কারণ কি, ওই বাহিরের থেকে জি। তাপমাত্রাটা বরফ নিয়ে নিতে পারছে। তার মানে ওই বোতলের যে প্লাস্টিক ছিল, সেই প্লাস্টিকটা তাপ পরিবহন করছে, বাইরের থেকে তাপ গ্রহণ করে ভিতরে বরফটাকে ঠান্ডা করে দিচ্ছে। আবার অন্য একটা উদাহরণ যদি ধরি, ফ্লাক্সের মধ্যে যখন আমরা গরম চা বা গরম পানি রাখি, তখন কি হয় যে ওই ফ্লাক্সের পানিটা বা ইয়াটা চাটা গরমই থাকতেছে, বাইরে থেকে তাপমাত্রাটা ওখানে ঢুকতে পারতেছে না, তাই না? তাহলে সেক্ষেত্রে এই বাউন্ডারিটা কি হইলো, অপরিবাহী। পরিমাণ। তাহলে এই যে বাউন্ডারির উপর ডিপেন্ড করে এই সিস্টেমটাকে আসলে আবার কয়েকভাবে আমরা বলতে পারি। যেমন একটা হচ্ছে ওপেন সিস্টেম। ওপেন সিস্টেম কি? দ্য সিস্টেম ইন হুইচ ট্রান্সফার অফ মাস অ্যাজ ওয়েল এজ এনার্জি টেক প্লেস। মাস, ভর এবং শক্তির ট্রান্সফার, মানে ট্রান্সফার করা সম্ভব, আদান প্রদান সম্ভব। যেমন ফিগার দিয়ে খেয়াল করেন, ওপেন সিস্টেম কিরকম, এনার্জির আর মাসের আদান প্রদান। উদাহরণ যদি বলি, যেমন আপনি একটা গরম 1 কাপ চা যদি নেন, ঠিক আছে? তাহলে 1 কাপ চা যেটাতে আপনার কোনো বাউন্ডারি অ্যাকচুয়ালি নাই বলতে পারেন, যেটা ওপেন সিস্টেম, তাহলে ওইটা থেকে আসলে কি হয়, এই গরম চা থেকে ওইটাকে মানে আমরা বলি আর কি ধোঁয়া বের হয় বা বাষ্প, গরম বাষ্প বের হতে থাকে না? জি স্যার। তখন আসলে কি হয়, ওই যে বাষ্পর সাথে সাথে কি আসলে মানে ওই চার পরিমাণটাই তো কমতেছে, বা গরম পানি যদি বলি, গরম পানির পরিমাণটা কমে যাচ্ছে না? জি স্যার। তাহলে এই ভরের কি আদান প্রদান হইতেছে, মানে ভরের চেঞ্জ হইতেছে। আবার এনার্জি মানে কি আসলে তাপমাত্রা, তাহলে তাপমাত্রারও তো পরিবর্তন হয়ে যাচ্ছে, তাই না? পানিটা বা চাটা বা হারাচ্ছে। কফি যেটাই বলি, সেটা আস্তে আস্তে কি ঠান্ডা হয়ে যাচ্ছে, তাপ হারাচ্ছে। তার মানে তাপ এটা আমার হারাচ্ছে। পুরো একটা খোলা সিস্টেম, যেটাতে আসলে ভরেরও আদান প্রদান হইতেছে, তাপমাত্রারও আদান প্রদান হইতেছে। তাপমাত্রার আদান প্রদান মানে আসলে শক্তিরও আদান প্রদান হইতেছে। বুঝছি। এরকম একটা সিস্টেমকে আমরা বলি যে ওপেন সিস্টেম। উদাহরণ হলো যে ইঞ্জিন অফ এ ভেহিকেল অথবা এন ওপেন কাপ অফ এ কফি। আপনারা আরো অন্য যে কোনো উদাহরণ দিতে পারেন, চিন্তা করে, এনিথিং হইতে পারে। ক্লোজ সিস্টেম। ক্লোজ সিস্টেমে কি হচ্ছে, জাস্ট ইন হুইচ ট্রান্সফার অফ এনার্জি টেক প্লেস, মানে তাপমাত্রার ট্রান্সফার সম্ভব এই বাউন্ডারি, কিন্তু ভরের কোনো পরিবর্তন হয় না। ভরের পরিবর্তন হবে না, কিন্তু তাপমাত্রা হবে। সেটাকে আমরা ক্লোজ সিস্টেম বলি। যেমন ওই যে আপনার এক বোতল বরফে, যেটা উদাহরণ বলতেছিলাম, বরফ যদি আমরা নিয়ে আসি, বরফের মুখ মানে মনে করেন বোতলের মুখ লাগানো আছে, সিপিটা লাগানো আছে, ওইটা আমরা যখন ফ্রিজের মধ্য থেকে এনে মনে করেন রুমে রেখে দিলাম, তখন কি হয় আসলে ওই বরফটা গলে পানি হয়ে যায়, কিন্তু ওই পানিটা তো আর উড়ে বা কোনোভাবে সেটা বাইরে চলে যাইতে পারে না, তাই না? তার মানে কি হইলো, সিস্টেমটা বদ্ধ অবস্থায় আছে, যেটার কারণে আমার ভরের কোনো আদান প্রদান হয় না, কিন্তু ওই বাউন্ডারিটা পরিবাহী হওয়ার কারণে বাইরের থেকে তাপ নিয়ে সেটা বরফটা আমার কি হয়ে গেল, নর্মাল পানিতে হয়ে গেল এটা। তো এই ধরনের যখন হবে যে ভরের আদান প্রদান হবে না, কিন্তু তাপের আদান প্রদান হবে, সেগুলোকে আমরা বলি যে ক্লোজ সিস্টেম। আরেকটা বাকি থাকে, সেটা হচ্ছে আমার আইসোলেটেড সিস্টেম, মানে যেটাতে আসলে কোনো ধরনের ভরেরও আদান প্রদান হবে না, তাপেরও আদান প্রদান হবে না। এই ধরনের কেসে হয় আমাদের আইসোলেটেড সিস্টেম। সেটা উদাহরণ কি হইতে পারে, থার্মোস ফ্লাস্ক। ফ্লাস্কে কি হয় আসলে তাপমাত্রারও আদান প্রদান হয় না, আবার ভরেরও আদান প্রদান হয় না, ঠিক আছে? তাহলে এই ধরনের সিস্টেমটাকে আমাদের বলি যে আইসোলেটেড সিস্টেম। তাহলে সুন্দর করে মুখস্থ করার দরকার নাই, তিনটা সিস্টেম আমরা আরো সিস্টেম আছে, বাট এখানে তিনটাই রাখলাম, যে ওপেন সিস্টেম, ক্লোজ সিস্টেম আর আইসোলেটেড সিস্টেম। নাম থেকে কিন্তু বোঝা যায়, ওপেন মানে ওপেন, ভর তাপমাত্রা সবই আদান প্রদান হবে। ক্লোজ মানে ক্লোজ, ক্লোজ হইলে তো
ভরের আদান প্রদান হইতে পারবে না, কিন্তু তাপের আদান প্রদান হবে। আর আইসোলেটেড মানে আইসোলেট মানে পৃথক, মানে একদম পুরোপুরি পৃথক একটা সিস্টেম, যেটাতে আসলে সারাউন্ডিং দ্বারা কোনো ধরনের কোনো প্রভাবই ওইটার মধ্যে পড়ে না। সেই ধরনের কেসকে আমরা বলি যে আইসোলেটেড সিস্টেম। সো আজকে আমি মোটামুটি এখানেই শেষ করলাম। এরপরে আমরা অন্য টপিকে যাব আগামী ক্লাসে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।